সন্ধ্যার পরে বাড়ির ছাদে হালকা বাতাস বইছে। রোজা একা দাঁড়িয়ে আকাশ দেখছিল। হঠাৎ পেছন থেকে একটা চেনা পরিচিত গলা এলো। একা একা কি করছিস? রোজা ঘুরে তাকে দেখলো তুরজান। আবার আকাশের পানে চেয়ে বলল, কিছু না। কিছু না মানে? আকাশ দেখছি। তুরজান পাশে এসে দাঁড়ালো। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর তুরজান বলল, মন খারাপ? না, আমি অনেক খুশি। কিসে? সমুদ্র ভাইয়া আর নূরের বিয়েতে। তুরজান কিছুই বুঝতে পারল না, এই মেয়ে হঠাৎ এমন কথা বলছে কেন। তাও মাথা নেড়ে বলল, কেন? কারণ নূর অনেক আগে থেকেই সমুদ্র ভাইয়াকে ভালোবাসে, আর আমার জানা মতে সমুদ্র ভাইয়াও নূরকে অনেক ভালোবাসে। ওদের ভালোবাসা পূর্ণতা পাবে। তুরজানের বুকের ভিতরে যেন হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে কম্পন সৃষ্টি করছে। মন বলছে সব ভেঙে আপন করে নিতে, তবে মস্তিষ্ক বলছে এত তাড়াহুড়োই যতটুকু এগিয়েছিস তা নষ্ট করিস না। তুরজান খুব করে চাইছে রোজার সকল অনুভূতি জানতে, তবে এখন না, জানাটাই উত্তম। নয়তো রোজার বিপদ বাড়বে, বই কি কমবে না। হয়তো রোজার ব্রেনে চাপ পড়বে, তবে তুরজান এতটুকু বুঝতে পারছে তার অনুভূতি প্রকাশের দিন আর বেশি দূরে নয়। তবে এতদিন অপেক্ষা করতে পারলে এই কয়দিনও পারবে। এই কয়দিন না হয় অনুভূতিরা চাপা থাক ভালোবাসার গোপন সীমানায়। তুরজান নিজের অনুভূতি চাপা দিয়ে বলল, নূর সমুদ্রকে ভালোবাসে? কেন? এমনি। রোজা একটু থেমে বলল, সমুদ্র ভাইয়া নূরকে খুব পছন্দ করে, তাই না? মানে? আর আমি কি করে জানবো? রোজা মুস্কি হাসলো। তাইলে আপনি আজকে সমুদ্র ভাইয়াকে মেসেজে এত বড় লেকচার দিলেন কেন? তুরজান ভুরু তুলল, তুই পড়েছিস? রোজা একটু থতমত খেয়ে বলল, না। মানে? তুরজান হালকা হেসে বলল, মিথ্যা বলিস না। অ্যাটলিস্ট তোর মিথ্যা বলাটা হয় না মুখে। রোজা মুখ বাঁকালো। আপনার ফোনটা টেবিলে ছিল, আর তুই পড়েছিস? একটু। তুরজান মাথা নেড়ে বলল, মেসেজ একটু পড়া যায়? জানতাম না তো। তো কোন একটু পড়লি? দুজনের দৃষ্টি আকাশের দিকে তাকিয়ে রইল। হঠাৎ রোজা বলল, আপনি কি সত্যি মনে করেন মেরে একটু পেলে অনেকটা দিতে পারে? সময় চলছে তার আপন গতিতে। রাত পেরিয়ে সকালের দেখা মিলছে ধরণীতে। রাতে হঠাৎ দুবার জ্বর দেখা দিয়েছে। জ্বরের প্রকোপ বেশি দেখে তানিয়া, নেওয়াজ আর রোজাদের রুমেই ছিল। ফজরের আজানের সময় তিনি উঠে গিয়ে রুমে সালাত আদায় করেছেন। তুবা সারা রাত জ্বরের তাপে ঘুমাতে পারেনি, এখন একটু ঘুমিয়েছে। রোজাও তানিয়া নেওয়াজের সাথে জেগেছিল। ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে। বাড়িতে আজ অন্য দিনের চেয়ে হইচই কম। রাফিয়ার রেহেনা নেওয়াজ উঠে নামাজ পড়ে কিচেনের কাজে লেগে পড়েছে। তাজারুল নেওয়াজ আজ বাড়িতে আছেন, একটু পরে তুবাকে নিয়ে হসপিটালে যাবেন। তাই আজ মোস্তফা নেওয়াজ একাই অফিসে যাবেন। মিরান কাল রাতে বাড়ি ফেরেনি, বলেছে কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে, হয়তো আজকে ফিরবে। তুরজানও কাল তুবার ঘরে অনেক সময়, প্রায় 12টা পর্যন্ত ছিল। পরে তানিয়া নেওয়াজের বলায় নিজের রুমে এসেছে। তবে নেওয়াজ পরিবার একটু চিন্তিত হয়ে পড়েছেন হঠাৎ তুবার জ্বর হওয়ায়। সকাল 8টার সময় উঠে পড়েছে। তাজারুল নেওয়াজ তুবাকে নিয়ে হসপিটালে রওনা দিয়েছে। মোস্তফা নেওয়াজ রোজাকে ডেকে উঠিয়ে কথা বলে তবে অফিসে গেছেন। অতি আদরের মেয়ে অফিসে হঠাৎ কাজ বাড়ায়, তেমন সময় দিতে পারেন না। এ নিয়েও রোজার মনে অনেক অভিমান জমেছে। রাতে রেহনা নেওয়াজের থেকে শুনেছেন বাবা তাকে ভুলে গেছে, এখন অফিস সবার আগে আমিকে। নানা ধরনের অভিযোগ। তাই তো আজ সকালে রোজাকে ডেকে উঠিয়েছেন। তারপর একসাথে ব্রেকফাস্ট করে গল্প করে তারপর অফিসে গেছেন। রোজা ব্রেকফাস্ট করে আবার রুমে গেছে। বাড়িতে মিরান নেই, তুবাও নেই, হসপিটালে গেছে। রোজার একা থাকার অভ্যাস নেই, হয়তো তাই এমন অস্থির লাগছে। মনে হচ্ছে সে মরুভূমিতে দাঁড়িয়ে, কারোর সাথে বেশি কথা বলতে ইচ্ছে করছে না। মিরান একটু আগে বাড়ি ফিরেছে। রোজা নিজের রুমে গিয়ে আবার নিচে নেমে আসলো। নিচে আসতে আরাজ দৌড়ে গিয়ে কোলে চড়ার বাহানা ধরল। রোজা আরাজকে কোলে নিয়ে কিচেনে গেল। রাফিয়া রোজার থেকে আরাজকে নিয়ে গেল ব্রেকফাস্ট করাতে। আরাজ এইমাত্র ঘুম থেকে উঠেছে। রোজা কিচেনে গিয়ে বলল, আম্মু। রেহানা নেওয়াজ রোজার দিকে তাকিয়ে দেখলো চোখ দুটো কেমন ঘোলাটে হয়ে আছে, হয়তো রাতে ঘুম হয়নি তাই। তিনি বললেন, বল, কিছু লাগবে? আম্মু, আমি আজকে ভার্সিটি যাব না। রেহানা নেওয়াজ কড়াইতে খুন্তি নাড়তে নাড়তে বলল, কেন? এমনিতেই, সামনে এক্সাম মনে আছে, আর এখন এসব বাহানা। এমনিতেই এই কয় মাসে কয়দিন ভার্সিটি গেছিস? ও আম্মু, আজকে না যাই। তুবা যাবে না, নুরও আসবে না, আমি একা গিয়ে কি করব? একা গিয়ে কিছুই করতে হবে না, ভার্সিটি গিয়ে অন্যদের মতো পড়াশোনা করবি।
রোজা প্রথম কথাটা শুনে খুশি হলেও লাস্ট কথায় মুখটা চুপসে গেল। তখনই তানিয়া নওয়াজ কিচেনে এলো, রোজার দিকে তাকে বলল, ও বড় আম্মু, আজকে আমি ভার্সিটি যাব না। কেন? সবাই শুধু কেন বলে, আমার যেতে মন চাচ্ছে না। তানিয়া নেওয়াজও বলল, ভার্সিটি যেতে নূর যাবে না, তবু অসুস্থ, রোজাও না গেলে আর অনেকটা পড়া মিস হয়ে যাবে। রোজা গেলে তাও যা পড়া তা তিনজনে জানতে পারবে। এসব বোঝানোর পরে রোজা একটু রাগ দেখে রুমে গেল। কেউ তার কষ্ট বুঝতে পারছে না। একসাথে বেড়ানোর ফ্রেন্ডদের মধ্যে কেউ একজন না গেলে ভালো লাগে না, সেখানে রোজা একা যাবে। প্রায় 8:30 বেজে গেছে। এমন সময় তানিয়া নেওয়াজ সহ বাড়ির সকলের জ্বরের বলা কথা শুনে তুরজানকে বিছানা ছাড়তে হলো। উঠে দোতলা থেকে ড্রয়িং রুমে উকি দিল। রোজা সিঁড়িতে বসে কাঁদছে, গায়ে পিঙ্ক টপস আর অফ হোয়াইট প্লাজো, সাথে ভার্সিটি যাওয়ার ব্যাগ। হয়তো ভার্সিটি যাওয়ার জন্য বেরিয়েছে। তুরজান ঘড়ির দিকে তাকাতেই দেখল 8:30 বাজে। তানিয়া নেওয়াজ রোজার পা উল্টে পাল্টে দেখছে। তুরজানের আর বুঝতে বাকি রইল না সিঁড়িতে কি ঘটেছে। তুরজান রুমে গিয়ে টি শার্ট পরে বের হলো। এসে দেখে রোজা কেঁদে কেটে একাকার। তুরজানকে আসতে দেখে তানিয়া নেওয়াজ বলল, ডক্টরকে কল দাও, মনে হচ্ছে পা মচকে গেছে। তুরজান পায়ে চাপ দিতেই রোজা তানিয়া নেওয়াজের হাত শক্ত করে চেপে ধরল। রোজা তুরজান চুপ করে আসতে দেখে তানিয়া নেওয়াজ ধমকে সুরে বলল, এমন চুপ করে বসে রয়েছ কেন? মেয়েটা ভার্সিটি যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে নেমেছে, আর এমন কাণ্ড। তুরজান মায়ের পানে চাইল। তানিয়া নেওয়াজ বলল, তোমার কাকামণি অফিসে গেছে, আর তোমার বাবা তুবাকে নিয়ে হসপিটালে। এখন ওকে ইমিডিয়েটলি ডক্টরের কাছে নিয়ে যাও। ওকে? আমার ভার্সিটি আছে, মিরানকে বলো নিয়ে যেতে। মিরান এইমাত্র ফিরে ঘুমিয়েছে। তুরজান কিছু বলার আগে তানিয়া নেওয়াজ বলল, তুমি ওকে ডক্টরের কাছে নিয়ে যাও ইমিডিয়েটলি। আমি তোমার বাবাকে জানাচ্ছি, দরকার হয় তুমি ওকে ডক্টরের কাছে দিয়ে ভার্সিটি যাও, তোমার বাবা ওখানে আছে, ওকে নিয়ে আসবে। রোজার দিকে তাকে বলো, আজকে ভার্সিটি যেতে হবে না। বলে তিনি তাজরুল নেওয়াজকে ফোন করতে ঘরে গেলেন। তুরজান এতক্ষণ চুপ থাকলো, এবার বিষয়টা বুঝতে পারলো। রোজা ভার্সিটি যাবে না জন্য এতক্ষণ নাটক করছিল। রেহানা নেওয়াজ রোজাকে বুঝিয়ে বলল, দেখে শুনে চলতে এত বড় মেয়ে, কথায় তো কম না, তাহলে চলাফেরাতে এমন হবে কেন? বলেই রেহানা নেওয়াজ রাহেলা নেওয়াজের রুমে গেলেন। তিনি তাকে ডেকেছিলেন। তার রুমে যাওয়ার সময় দেখে রোজার পা মচকে সিঁড়িতে বসে আছে। রোজা রাফিয়াকে বলল, ভাবি একটু বরফ এনে দাও, আমি পায়ে লাগাবো। রাফিয়া যেতেই পুরো ড্রয়িং রুমে রোজা আর তুরজান বাদে কেউই রইল না। তবে তুরজানকে চমকে দিয়ে রোজা উঠে দাঁড়ালো। তুরজানের দিকে তাকিয়ে তারপর বলল, ভার্সিটি যাওয়া ক্যান্সেল ভাই, বলে দৌড় দিতে গেলে এবার সত্যি সত্যি সিঁড়িতে বেঁধে পড়ল। তুরজান এবারও আগের ন্যায় পকেটে হাত রেখে সোজা দাঁড়িয়ে রইল। রোজার চোখে পানি দেখে ও চুপ করে রইল। রোজা পাশ কাটিয়ে চলে যেতে নিলে রোজা বলল, দুনিয়ার বুকে কারোর মায়া নেই। দেখছে একটা মেয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে, তাও হেল্প না করে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। মায়াবিহীন পাষাণ লোক। তুরজান দাঁড়িয়ে পড়ল রোজার সামনের সিঁড়িতে। রোজার দিকে তাকে বলল, নাটক শেষ হলে গাড়িতে গিয়ে বস, নয়তো ফেলে চলে যাবো ভার্সিটিতে। রোজাকে চুপ থাকতে দেখে তুরজান রাগী স্বরে বলল, কথা কানে যাচ্ছে না স্টুপিড। রোজা এবার তুরজানের দিকে তাকে বলল, তখন নাটক করলো, এবার সত্যি সত্যি ব্যথা পেয়েছি। তো মানে আমি উঠতে পারছি না। আপনি বলছেন তো কি করতে পারি? আপনি এমন কেন? কেমন কেমন যেন? তাতে তোর কি? আমার কিছু না, তবে আপনার বউয়ের কপালে দুঃখ আছে, বেচারি কত স্বপ্ন নিয়ে আছে, আপনি সব ভেঙে দিবেন। কথায় কথায় বউটা নিস কেন? আপনার জন্য আপনার বউয়ের কপালে দুঃখ আছে তা বলা যাবে না? না, এখনই বউয়ের প্রতি এত টান ছোটবেলা থেকে। বলেই তুরজান এবার চলে যেতে নিলে রোজা বলল, আমি উঠতে পারছি না, হেল্প করুন প্লিজ। তুরজান যেতে গিয়েও ফিরে আসলো। এসে রোজার দিকে হাত বাড়িয়ে দিল। রোজা হাত ধরে আস্তে উঠে দাঁড়ালো। তুরজান বসে রোজার পা ধরে দেখল এবার সত্যি পা কিছুটা ফুলে গেছে। তাই তানিয়া নেওয়াজকে ডাকলো। তিনি এসে দেখলো রোজা এখনও সিঁড়িতে দাঁড়িয়ে আছে। তুরজান মাকে বলল রোজাকে সোফায় বসাতে। তানিয়া নেওয়াজ ছেলের কথা অনুযায়ী রোজাকে সোফায় বসালো। রাফিয়ার আনা বরফ এবার সত্যি কাজে লেগে গেল। রেহানা নেওয়াজ রোজাকে ধমক দিল। রাহেলা নেওয়াজকে ড্রয়িং রুমে এনেছেন রেহানা নেওয়াজ। তিনি এটা ওটা পায়ে লাগাতে বলছেন। মিরান উঠে এসে রোজার পা দেখে মিটমিট করে হাসছে। বলে না ভণ্ডদের মাথায় সবসময় অন্য কিছু চলে, কে জানে কিসের জন্য হাসছে। তুরজান কিছুক্ষণ পর রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে একেবারে বেরল। তুরজানকে আসতে দেখে তানিয়া নেওয়াজ বলল, ক্লাস 9টায় যাওয়ার পথে আগে ওকে ডক্টর দেখিয়ে নিবে,
আর সময় না হলে তোমার বাবা এখনও ডাক্তারের চেম্বারে আছে, ওখানে ওকে দিয়ে এসো। তুরজান বেরিয়ে যেতে নিলে তানিয়া নেওয়াজ বললেন, ব্রেকফাস্ট করলে না? না বলেই তুরজান রোজাকে গাড়িতে আসতে বলল। তানিয়া নেওয়াজ ছেলের দিকে তাকে বলল, তোমার বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে, দেখছো মেয়েটার পা মুচড়ে গেছে, আর তুমি বলছে হেঁটে গাড়িতে যেতে। তুরজান প্রশ্নসূচক তাকাতে মিরান বলল, ভাইয়া দেখছো না বনুর পা কতটা ফুলে গেছে, ওকে কোলে করে গাড়িতে নিয়ে যাও। বলতে তানিয়া নেওয়াজের ফোন বেজে উঠল। তানিয়া নেওয়াজ ফোন রুমে ফেলে এসেছেন, তাই তিনি রুমে চলে গেলেন। তুরজান ফিরে এসে কোনো কথা না বলে রোজাকে কোলে তুলে নিল। রোজা কিছুটা ভড়কে তুরজানের বুকের কাছে শার্ট খামচে ধরল। চোখ খুলতে সে তুরজানের কোলে অনুভব করলো নিজেকে। মিরান যেন হেসে গড়াগড়ি খাচ্ছে, তার ভাবনা চিন্তা মিলে গেছে এটা ভেবেই সে হাসছিল এতক্ষণ। আরাজ মিরানকে হাসতে দেখে বলল, ছোট দিদু ভাই, তোমার ছেলে পাগল হয়ে গেছে। তুরজান বাড়ি থেকে বেরিয়ে গাড়ির দিকে অগ্রসর হতে হতে বলল, আমার থেকে তো মনে হয় বেশি খাস, তবে খাওয়া অনুযায়ী তোর ওয়েট এত কম, তাই কেউ কোলে নিলে বলবে নেওয়াজ পরিবার মেয়েদের খেতে দেয় না। আমি কারোর কোলে উঠতে ঠেকায় পড়ছি যে সে আমাকে খাওয়ার কথা বলবে? ও তুই ঠেকায় পড়িসনি, আমি তোকে ইচ্ছে করে কোলে নিয়েছি। ভালো, আমার ঠেকা নেই কাউকে কোলে নিয়ে নিজের শক্তি অপচয় করা। বলেই হাতের বাঁধন ঢিলা করলো। রোজা পড়ার মুহূর্তে তুরজানের বুকের কাছে শার্ট খামচে ধরতেই হাতের নখ লেগে বুকে আসর লাগতে লাগলো। তুরজান সেদিকে তাকে মনে মনে বলল, বাহ বউ বাহ, প্রথম ছোঁয়াতে স্ট্যাম্প বসিয়ে দিলেন। রোজা বিড়বিড় করে নিজেকে নির্দোষ করতে বলল, এই দোষ কিন্তু আপনার, আমি কিছু করিনি, আপনি হাত ঢিলা না করে শক্ত করে আমাকে ধরে রাখলে তো আর এমনটা হতো না। তুরজান আবারও বিড়বিড় করল, এর থেকে শক্ত করে ধরে রাখতে চাইবো, শুধু তুমি বোঝো না, আর কোনোদিন ঢিলা করতে চাইবো না, শুধু একবার পুরো আমার হয়ে যাও। রোজা তুরজানকে চুপ থাকতে দেখে বলল, আচ্ছা আপনি আমায় কি খাওয়ার খোটা দিলেন? না খাওয়ার কথা বললেন ঠিক বুঝলাম না। তুই কি বা বুঝিস? সব বুঝি। তাই? শুধু কিছু বুঝাতে চাইলে ওইটা বাদে। তুরজান রোজাকে এনে গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে দিল, তারপর নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়িতে বসে রোজা তার পায়ের দিকে তাকে অবাক হয়ে বলল, আমার পায়েল? এত জোরে বলেছে যে তুরজান গাড়ি থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কি সমস্যা ইডিয়েট? আমার পায়েল? তোর পায়েল কি? আমার পায়ের পায়েল নেই, তো এইভাবে চেঁচাচ্ছিস কেন? আপনি জানেন ওটা কত দামি আমার কাছে? বলে মুখ গোমড়া করে বসে রইল। তুরজান গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, একটা পায়েলের জন্য মানুষ কান্না করে, তা তোকে না দেখলে বুঝতাম না। তুই তো স্টুপিড, তোর পায়েলও স্টুপিড। ডক্টর দেখিয়ে তুরজান ভার্সিটিতে প্রবেশ করলো। সামনে রোজা হেঁটে আগে ভার্সিটিতে প্রবেশ করেছে। তুরজানদের ডক্টরের চেম্বারে যেতে দেরি হয়। তাজারুল নেওয়াজ তুবাকে নিয়ে বাড়িতে চলে গিয়েছিল, তাই তুরজান ও রোজাকে ভার্সিটিতে নিয়ে এসেছে। রোজা আসতে তৃণা দৌড়ে এসে দাঁড়ালো রোজার সামনে। তৃণার সাথেও রোজাদের ভালোই বন্ধুত্ব। তৃণা হাঁপাতে হাঁপাতে বলল, চলো ক্লাসে যে, আর মাত্র 20 মিনিট পরে ক্লাস শুরু হবে। বলে রোজাকে টেনে ক্লাসে নিয়ে গেল। ক্লাস একদম শান্তিপূর্ণ, কারণ আজকে রোজা একদম চুপ করে আছে, পায়েলের কথা ভুলতেই পারছে না। মিরান তো বলেছিল পায়েল দুটো যেন যত্ন সহকারে রাখে। রোজা জিজ্ঞেস করেছিল কেন, সেদিন মিরান কিছুই বলেনি, শুধু বলেছিল তুই একদিন নিজেই জানতে পারবি। তাই রোজও মিরানকে আর কিছু জিজ্ঞেস করেনি, তবে রোজা তো পায়েল যত্ন করে রাখতে পারেনি। তুরজান ক্লাসে প্রবেশ করে আর চোখে পুরো ক্লাস স্ক্যান করে নিল। রোজা পুরো শান্ত শিষ্ট হয়ে বসে আছে। কেন যে আজ মহারানী চুপচাপ তা বুঝে গেছে। তবে আর একটা জিনিস খেয়াল করলো, আজকে রোজা রবিনের কাছে বসেনি। তা দেখে তুরজান মৃদু হাসলো, তবে তা সকলের অগোচরে রয়ে গেল। ভার্সিটিতে আজ রোজা একটা কথা বলেনি। এক, তার শখের জিনিস হারিয়ে গেছে। 2, তুবা আর নূর আসেনি ভার্সিটিতে। ভার্সিটি শেষে গাড়িতে রোজা এখনো চুপ করে পায়ের দিকে তাকিয়ে আছে। লোকে বলে না, কোনো জিনিস তোমার পছন্দ না হলেও তা তোমার কাছে দীর্ঘস্থায়ী করো, দেখবে সেটা পছন্দ নয়, সেটাতে আসক্ত হয়ে পড়বে। সেখানে রোজার পায়েল দুটো ভীষণ পছন্দের ছিল, তাহলে তা ভুলবে কি করে? রোজার এখন মনে হচ্ছে পছন্দের জিনিসগুলো তাড়াতাড়ি দূরে চলে যায়। যেমন নূরের বিয়ে হয়ে যাচ্ছে, পায়েল হারিয়ে গেল, আবার তুবা অসুস্থ।
ভার্সিটি থেকে বেরিয়ে একটা জায়গায় গাড়ি পার্ক করে সে কখন রোজাকে গাড়িতে বসিয়ে বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। তুরজান আসার নামগন্ধ নেই। একে তো রোজার মন খারাপ, তার উপর এভাবে গাড়িতে বসিয়ে রেখেছে। রোজা বাড়ি ফিরতে চায় অতি দ্রুত। রোজা বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে তুরজানের সামনে দাঁড়ায়। রোজাকে দাঁড়াতে দেখে তুরজান চোখ ছোট করে তাকালো, চোখ ঘুরিয়ে জিজ্ঞেস করলো কি? রোজা বিরক্ত ভরা চোখে বলল, আমি বাসায় যাব। তুরজান ফোনের স্পিকার মিউট করে বলল, গাড়িতে গিয়ে বস, আর জাস্ট 2 মিনিট, এখনই যাব। তুরজান চোখ রাঙিয়ে বলল, বললাম না গাড়িতে গিয়ে বস, আমি আসছি। রোজা এবার মুখ গোমরা করে গাড়ির দিকে এগোলো। তার মন খারাপ ভালো করার একমাত্র উপায় বাড়ি, ওখানে গেলেই মন ভালো হয়ে যায়। ভাবনার মাঝে গাড়িতে বসতে গিয়েও গাড়িতে না বসে সামনে একটা জায়গায় ঝোপে একটা সুন্দর ফুল দেখতে পেয়ে সেখানে দৌড়ে গেল। তুরজান ফোনে কথা শেষ করে গাড়ির কাছে দাঁড়ালো, তবে রোজাকে না দেখে মুখটা চুপসে গেল। রোজা আবার অন্য গাড়িতে করে বাড়ি ফিরবে না বলে চলে গেল না তো? এদিক ওদিক তাকাতে লাগলো। রোজার দেখা না পেয়ে ভীষণ অদ্ভুত ফিল লাগতে লাগলো। মনে হচ্ছে তুরজানের হাত পা কাঁপছে। হঠাৎ সামনে এগোতে দেখলো রোজা ঝোপের উঁচু ডাল থেকে লাফিয়ে লাফিয়ে ফুল পাড়ার চেষ্টা করছে। তার কিছু দূরত্বে কিছু বখাটে ছেলে ফেলে দাঁড়িয়ে কানাঘুষা করছে, হয়তো রোজাকে নিয়ে কিছু বলছে। তুরজানের হাতের রগগুলো যেন ফুলে উঠেছে রাগে। মন চাচ্ছে ওই ছেলেগুলোকে না রোজার মুখের মানচিত্র পাল্টাতে। তুরজান বলল, তো 2 মিনিট পর আসছে, আর এই মেয়ে 2 মিনিট ধৈর্য ধরতে পারল না, এর চঞ্চলতা আজ বের করবে। ছেলেগুলো এগোনোর আগেই তুরজান দৌড়ে সেখানে গিয়ে রোজাকে টেনে তুরজানের দিকে ফেরালো। তবে রোজা বুঝে ওঠার আগে রোজার গালে ঠাস করে চর বসিয়ে দিল। রোজার গালে চর পড়েছে বুঝতে আরেকটা চর দেওয়ার জন্য তুরজান হাত ওঠালো, কিন্তু রোজার দিকে তাকে হাত নামিয়ে নিল। রাগী দৃষ্টি ফেলে রোজার দিকে তাকে বলল, কি সমস্যা তোর? আমাকে শান্তিতে থাকতে দিবি না বলেই তোর জন্ম, তাই না? ইডিয়েট কোথাকার। রোজা তখনও চুপ করে গালে হাত দিয়ে ফ্যালফ্যাল চোখে তুরজানের দিকে তাকিয়ে আছে। তুরজানের ধমকে কিছুটা কেঁপে উঠল, মিনমিনিয়ে কান্না চেপে ভাঙা গলায় বলল, আমি ওই ফুলটা নিতে। তার আগেই তুরজান ধমকে বলল, আর একটা কথা বললে ওই গালেও একটা পড়বে, ইডিয়েট। গাড়িতে গিয়ে বস, আর আজ থেকে তোর অধৈর্যগিরি শেষ। একদম শান্ত হয়ে থাকবি, না ছোটাছুটি করবি, না বেশি কথা বলবি। আর কিছু বলার আগে রোজা চোখ মুছতে মুছতে গাড়িতে গিয়ে বসে পড়ল। তুরজান নিজের রাগ চেপে না রাখতে পেরে সামনে থাকা ভাঙা দেয়ালে পাঞ্চ মারল। দেয়াল পুরনো থাকায় তুরজানের হাত কিছুটা কেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়তে শুরু করলো। তুরজান সেদিকে খেয়াল করলো না, সোজা গিয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলছে আপন গতিতে। গাড়ি এসে নেওয়াজ বাড়িতে থামলো, তবে এতক্ষণ দুজনে একটা কথা বলেনি। তুরজান রোজার দিকে তাকিয়েছিল, কিন্তু রোজা গাড়ির উইন্ডোতে মাথা ঠেকিয়ে অন্যদিকে তাকিয়েছিল, তাই তুরজানও আর কথা বাড়ায়নি। গাড়ি থামতেই রোজা তুরজানের আগে নেমে বাড়িতে ঢুকলো। রোজাকে গোমরা মুখে আসতে দেখে তাজরুল নেওয়াজ বললেন, আমার আম্মুকে আজকেও নিশ্চয়ই হিটলার বকেছে, তাই মুখটা অত অমন করে রেখেছে। রোজা এতক্ষণে চুপ করে থাকলো। ও এবার বড় আব্বুর আশকারা পেয়ে তুরজানের নামে বিচার দেওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে ইভাকে দেখে থেমে গেল। ইভা তুবার কাজিন, তুবা অসুস্থ শুনে দেখতে এসেছে। ইভা রোজার সামনে এসে বলল, রোজা স্মিতা না? তুমি কে? আমাকে ভুলে গেলে? ভুলতেই পারো, সেই 9 বছর পর দেখা হলো আমাদের। আমি কিন্তু ভুলিনি। রোজা বিস্মিত কণ্ঠে বলল, তুমি ইভা আপু? কেমন আছো আপু? ভালো, তুমি? ভালো। রোজাকে আসতে দেখে বাড়ির সবাই এগিয়ে এলো। সকালে মেয়েটার পায়ে চোট লেগেছিল, তা নিয়ে নেওয়া এসে বলল। দুজনের কথা শেষ হলে ফ্রেশ হয়ে এনে রোজা, আর পায়ের এখন কি অবস্থা? এখন ঠিক আছে বড় আম্মু। রেহানা নেওয়া এসে বলল, ছোটাছুটি না, এখন একটু কম করবি। এত বড় মেয়ের এত ছোটাছুটি ভালো না। আম্মু বেশি কিছু হয়নি, যদি হতো, তাই সাবধানের কোনো মান নেই। এখন ছোটাছুটি কমিয়ে চলবি, আর যেন এমন না হয়। বলতে গাড়ি পার্কিং করে এসে তুরজান বাড়িতে ঢুকলো। তুরজানের বাড়িতে ঢোকা দেখে রোজা কোনো কথা না বলে উপরে চলে গেল। তুরজানকে দেখে ইভা এগিয়ে এসে বলল, আরে ভাইয়া, তোমার তো হাত কেটে রক্ত পড়ছে। তুরজান এতক্ষণ খেয়াল করলো, কিছু ভাবেনি যে কাটা হাতে বাড়িতে গেলে কি হবে। তবে এবার হাতের দিকে তাকালো। কাটা হাতে ড্রাইভ করার কারণে আরও রক্ত বের হয়েছে, তা নিয়ে নেওয়াজ এসে তুরজানের পাশে দাঁড়ালো। চিন্তিত কণ্ঠে বলল, দেখি, ইস, কতটা কেটে গেছে, নিশ্চয়ই আবার মারামারি করেছিস।
তানিয়া নেওয়াজ কিছু বলার আগেই তাজারুল নেওয়াজও এগিয়ে এসে বললেন, ভুলে যেও না, তুমি নেওয়াজ বাড়ির ছেলে, আর নেওয়াজ বাড়ির লোকজন ঝামেলায় জড়ায় না। আর একটা কথা, রোজাকে কথায় কথায় ধমকানো বন্ধ করো, নয়তো আমি তোমার কাছে ওকে রাখবো না। মানে কি করব তুমি ভালো করেই জানো আর বুঝিয়ে গেছো। বলেই তিনি রুমে চলে গেলেন। তানিয়া নেওয়াজও হয়তো কিছু বলতে চাইলেন, কিন্তু যতই হোক মা, তাই কিছু বলল না। তানিয়া নেওয়াজকে ফার্স্ট এড বক্স আনতে দেখে মিরান দোতলা থেকে নেমে আসতে লাগলো। সবাই যেন একেবারে অস্থির হয়ে গেছে। এক মেয়ে অসুস্থ, আরেকটার কি হয়েছে কে জানে। আর তুরজান, সেও হাত কেটে বাড়ি ফিরল। রোজা ফ্রেশ হয়ে নিচে আসার জন্য মা আজ সিঁড়িতে আসতে ইভাকে তানিয়া নেওয়াজের সঙ্গে বক্স নিতে দেখে রোজা ওখানেই থেমে গেল। ইভা তুরজানকে ড্রেসিং করে দিতে গেলে তুরজান দোতলায় তাকে বলল, লাগবে না, ইটস ওকে। রোজা রুমে ফিরে গেল। তুরজান বলেই সোফা থেকে উঠতে গেলে তানিয়া নেওয়াজ ধমকে বললেন, লাগবে না মানে? দেখেছিস কতটা কেটে গেছে, তা বলছিস লাগবে না? তুরজান আর কিছু বলল না। যতই হোক সে মায়ের বাধ্য সন্তান। মিরানকে নেমে এসে ব্যান্ডেজ করে দিতে ইশারা করলো। মিরান নেমে এসে ইভার থেকে সব নিয়ে খুব যত্ন সহকারে তুরজানের হাতে ড্রেসিং করে সফেদ রঙা কাপড়ে হাত ব্যান্ডেজ করে দিল। রাত 8টা, সবাই একসাথে ডিনার করতে বসেছে। রেহানা নেওয়াজ রোজার প্লেটে বিরিয়ানি তুলে দিতে দিতে বলল, তোর কি হয়েছে? রোজা চুপ থেকে বলল, কিছু না। মোস্তফা নেওয়াজ বলে, আম্মু তোমার কি হয়েছে? আজকে এত চুপচাপ করে আসো কেন? সবাই তো তাই চায় আমি শান্ত হয়ে থাকি, চুপচাপ থাকি। তোমার আম্মু বকেছে? রোজা কোনো কথাই বলল না। রোজা আজ থেকে একদম চুপ করে থাকবে, না কারোর সাথে কথা বলবে, না কাউকে বিরক্ত করবে। সবাই বলে রোজা বেশি চঞ্চল, তবে ছোট থেকে কেন সেটা বলেনি? ছোট থেকে বললে তো আর রোজা আজ এমন হতো না, অন্যদের মতো চুপচাপই থাকতো। আরাজ বলল, ও ফুপি, তুমি চুপচাপ থাকবে কেন? তুমি চুপচাপ থাকলে আমি খেলবো কার সাথে? তুমি কথা বলো, আমি আর তোমাকে বেশি জ্বালাবো না। রাফিয়া নিজেই তো বোনের মতিগতি বুঝতে পারছে না। মানলো যে রেহানা নেওয়া চুপচাপ থাকতে বলেছে, কিন্তু সে তো প্রতিদিনই বলে। কই এমন অভিমান নিয়ে তো থাকে না। তাহলে কি তুরজান কিছু বলেছে? বলতে পারে। এরা তো কেউই স্বাভাবিক নয়, একেবারে অস্বাভাবিক যাকে বলে। মিরানও আজ চুপই রইল। তুবর অসুস্থতায় এমনি সকলের মন মেজাজ ভালো নেই। তারপর রোজা, সেও আজ কথা বলছে না, তাই তারও আজ কথা বলার ইচ্ছে নেই। সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে রুমে গেল। তানিয়া নেওয়াজ আর রেহানা নেওয়াজ আজকে তুবাদের রুমে থাকবে। মেয়েটার জ্বর কমছে না, ডক্টর দেখানোর পরেও জ্বর একটুও কমেনি। তাই রোজাকে বলা হলো রাহেলা নেওয়াজের রুমে থাকতে। রোজা রাহেলা নেওয়াজের রুমে ড্রেসিং টেবিলের সামনে এসে ওড়না রেখে মুখের দিকে তাকিয়ে আছে। ওই বিটকেলটা তার মুখে থাপ্পড় মেরেছে। হঠাৎ আয়নায় চোখ পড়তে দেখল তুরজান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রোজা ঘুরে বিছানা থেকে ওড়না নিয়ে নিল। তুরজান এসে সোজা বিছানার মাঝখানে সিলিংয়ের দিকে তাকিয়ে শুয়ে পড়ল। রোজা হতবাক চোখে তাকিয়ে রইল, তবে কথা বলল না। তুরজান বলল, কি বলবি? আমি এখানে কেন? রোজা যাই হয়ে যাক, কথা বলবেও না আজকে? সবাই চায় রোজা কম কথা বলুক, তাই না? তুরজানই বলল, নাটক শেষ হলে হাতে ব্যান্ডেজ করে দে, এখনো রক্ত পড়ছে। রোজা তড়িৎ গতিতে চোখ তুলে তুরজানের হাতের দিকে তাকালো, দেখলো হাতে ব্যান্ডেজ নেই। তাই বলল, কেন? আমি আপনার হাতে ব্যান্ডেজ করে দেব? একটু আগেই তো ইভা আপু ব্যান্ডেজ করে দিল। তো মানে ব্যান্ডেজ আপনি খুলেছেন কেন? আর খুলেছেন যখন ব্যান্ডেজ করবেন কেন? তোর ভাইয়ের করা ব্যান্ডেজ ভালো হয়নি, একবার ফ্রেশ হতে গিয়েই খুলে গেছে। আর যার জন্য হাত কেটেছে সে ব্যান্ডেজ করবে, তাই খুলেছি। তোর সমস্যা? আমার সমস্যা মানে? আর আমার জন্য হাত কেটেছে মানে? আমি আবার কি করলাম? এখন বলবেন যে আমি যেন ঘরে বন্দি হয়ে থাকি? তুরজানকে চুপ থাকতে দেখে রোজা বলল, পারবো না ব্যান্ডেজ করে দিতে। তাছাড়া আপনি আমাকে তখন মেরেছেন, আমি আপনার সাথে কথা বলবো না। সত্যি? সত্যি তো? অমন ঘুরিয়ে কথা বলছেন কেন? এখনই করে দিচ্ছি বলেই রোজা ফার্স্ট এইড বক্স নিয়ে বিছানায় তুরজানের পাশে বসলো। তুরজানও উঠে বসলো। তারপর রোজা যত্ন সহকারে তুরজানের হাতে ব্যান্ডেজ করে দিল। তুরজান তখনও রোজার দিকে তাকে, রোজার চোখ ছোট করে তুরজানের দিকে তাকে বলল, কি দেখছেন? তোকে। মানে তোর ঘাড়ে স্পষ্ট এলো কি করে স্পট? রোজা ঘাড়ের স্পটে হাত রেখে বলল, মানে কিছু না। বলেই চলে যেতে গিয়ে আবার ফিরে এসে বলল, তোর পড়াশোনা নাকি আগের চেয়ে ড্যামেজ হয়ে গেছে। কাল থেকে বাসায় সন্ধ্যার পরে পড়তে বসবি। এত পড়াপড়া করেন কেন সব সময়? তো কি বিয়ে করবি? আজব। আমি কখন বললাম বিয়ে করব?
তাহলে পড়তে বসবি প্রতিদিন, বলেই তুরজান রুম ত্যাগ করলো। রোজা বিড়বিড় করে বলল, হিটলার বেটা, তোর কপালে এমন বউ জুটবে যে তুই আর তার জ্বালায় পড়ার কথা ভুলে যাবি, পাগল হয়ে যাবি, অসহ্য কথায় কথায় পড়তে বলে। সকালটা নেওয়াজ বাড়িতে একটু অস্বাভাবিক নীরবতার মধ্যেই শুরু হলো। সাধারণত সকাল হলেই এই বাড়িটা বেশ সরগরম হয়ে ওঠে। রান্নাঘরে রেহানা নেওয়াজের কণ্ঠ, ডাইনিং টেবিলে মোস্তফা নেওয়াজের পেপার পড়ার শব্দ, মিরানের দুষ্টুমি, সবচেয়ে বড় কথা রোজার চঞ্চলতা দিয়ে পুরো বাড়ি একদম মাতানো থাকে। কিন্তু আজ যেন সব কিছু একটু আলাদা। রোজা আজ খুব ভোরে উঠে গেছে। এখন তুবার কাছে না ঘুমালে তার ঘুম আসে না। এমনও আছে দুই বোন গল্প করেও রাত কাটায় বা গল্প করতে করতে ঘুমিয়ে যায়। রোজা আর রাহেলা নেওয়াজের রুমে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। সকালের নরম রোদ গাছের পাতায় পড়ে ঝিলমিল করছে, অথচ সেই সৌন্দর্য তার মন ভালো করতে পারছে না। গতকালের ঘটনাটা বারবার মনে পড়ছে। গালে তুরজানের সেই থাপ্পড়ের শব্দটা যেন এখনও কানে বাজছে। রোজে আয়নায় নিজের মুখের দিকে তাকালো। গালে এখন আর লাল দাগ নেই, কিন্তু গালটা এখনও কেমন ব্যথা করছে। নিজে আয়নায় তাকে আস্তে করে বলল, আমি তো শুধু একটা ফুল তুলতে গিয়েছিলাম, এত রাগ করার কী ছিল? তারপর হঠাৎ করে মুখ শক্ত করে বলে ফেলল, না, আমি আর কারোর সাথেই কথা বলবো না। আমার কথা বলাতেই সবার সমস্যা, তো বললাম না কথা। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। রোজা ঘুরে তাকাতেই দেখলো রাফিয়া দাঁড়িয়ে আছে। রাফিয়া হালকা হেসে বলল, কী রে, এত সকালে উঠেছিস? রোজা ছোট করে বলল, ঘুম ভেঙে গেছে। রাফিয়া রাহেলা নেওয়াজকে চা দিতে এসেছিল, হয়তো রাহেলা নেওয়াজ ওয়াশরুমে গেছে। কিছুক্ষণ রোজার দিকে তাকিয়ে থাকলো রাফিয়া, তারপর ধীরে ধীরে রুমে ঢুকে দরজাটা চাপিয়ে দিয়ে বলল, সত্যি করে বল, কি হয়েছে? রোজা চোখ নামিয়ে ফেলে বলল, কিছু হয়নি। রাফিয়া সেন্টার টেবিলে চায়ের কাপ রেখে মৃদু হেসে বলল, তোর কিছু হয়নি, মুখটা আমি ভালো করে চিনি তোর মুখটা, বল কি হয়েছে? কিছুক্ষণ চুপ করে থাকার পর রোজা হঠাৎ বলল, আচ্ছা ভাবি, কেউ যদি তোমাকে মারে তাহলে কি তুমি তার সাথে কথা বলবে? রাফিয়া থমকে গেল এমন কথায়। রোজাকে কে মারতে পারে? সবাই তো রোজাকে অনেক ভালোবাসে, কে মেরেছে তোকে? রোজা ঠোঁট কামড়ে বলল, কেউ না। রাফিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, তুরজান ভাইয়া। রোজা এবার আর উত্তর দিল না, কিন্তু উত্তর না দিলেও সব বুঝতে পারল রাফিয়া। রাফিয়া একটু চুপ করে থেকে বলল, দেখ, তুরজান ভাইয়ার রাগটা একটু বেশি, কিন্তু সে ইচ্ছে করে তোকে কষ্ট দিতে চায় না, সে তো তোকে নিয়ে। রোজা চোখ ছোট করে তাকাতেই রাফিয়া বলল, না মানে পরিবারের সবাইকে নিয়ে পজিটিভ, তুই একটু সাবধানে চললে তো আর এমন হয় না। রোজা বিরক্ত হয়ে বলল, ওই হিটলারটা আমাকে একদম সহ্য করতে পারছে না ভাবি। উনি আমার কাছে একদমই সাফাই গাইবে না ওনার হয়ে। রাফিয়া হেসে ফেলল, তুইও তো ভাইয়াকে একদম সহ্য করতে পারিস না। রোজার মুখ ফুলিয়ে বলল, আমি সহ্য করতে পারি না ভালো কথা, তো কাউকে মারি তো না। ততক্ষণে রাহেলা নেওয়াজ ওয়াশরুম থেকে বের হয়ে আসলেন। এসেই রোজাকে বললেন, তা তুইও তুরজানকে মারবি, সমস্যা কোথায়? শোনো গ্র্যানি, আমি কারোর মতো দয়ামায়াবিহীন পাষাণ নই যে গায়ে হাত তুলব। আমাকে সহ্য করতে পারে না তোমার নাতি, বুঝেছ? সহ্য করতে না পারলে বলে দিলেই হয়, তার সামনে আর এহ জীবনও যাব না। রাফিয়া বলল, তোর তো দেখছি পাহাড় সমান অভিমান জমেছে, তা এত অভিমান ভাইয়ার জন্য হলে সে তো সারা জীবন তা ভাঙতে ভাঙতেই শেষ হয়ে যাবে। এই যে ভাবি, শোনো, আমি তোমার দেবরের প্রতি অভিমান জমাইনি, আর সে আমার অভিমান সারা জীবন ভাঙাবে কেমনে? আমি কি তোমাদের বাড়িতে সারা জীবন থাকবো নাকি? কেন, কোথায় যাবি? তোমার দেবর যা শুরু করেছে, ভেবেছিলাম কয় বছর পর বিয়ে করব। এখন ভাবছি এই বছরে বিয়ে করে তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব। রাহেলা নেওয়াজ কেসে উঠলেন। হয়তো এই প্রথম শুনলেন স্বামীর উপর অভিমান করে অন্য জায়গায় বিয়ে করে চলে যাওয়ার কথা। এর আগে কেউ হয়তো এমন কথা বলেনি, তবে অনেক হয়েছে, এর একটা শেষ করা উচিত, আর কতদিন এমন চলবে? তাই রাহেলা নেওয়াজ বলল, আচ্ছা যা, তোকে একটা চ্যালেঞ্জ দেই, তুই যদি পূরণ করতে পারিস তাহলে ভাববো। তুই আমার নাতির চেয়ে ভালো, আমার নাতি খারাপ। এমনিতেই তোমার নাতি খারাপ, এসব প্রমাণ করতে হবে না। রাফিয়া বুঝেছে রাহেলা নেওয়াজ কিছু একটা ফোন দিয়ে এটেছে, তাই সেও বলল, ভয় পাচ্ছিস রোজা? ভয় পাওয়ার কি আছে? আচ্ছা বলো, তোমাদের চ্যালেঞ্জ কি? রাহেলা নেওয়াজ বলল, তুই 1 মাস তুরজানের সাথে ভালোভাবে কথা বলবি, যা বলবে তাই শুনবি এবং করবি, রাগ দেখাবি না, দেখবি তখন তোর কথায় আমার নাতি উঠবে বসবে। রোজা বলল, হ্যাঁ, যার ঘাড়ের রগে রগে সমস্যা সে শুনবে আমার কথা। শোনো গ্র্যানি, এইসব চ্যালেঞ্জ নিয়ে আমি অকালে যেতে চাই না। দেখা গেল আমি একটা কথা শুনলাম,
সেই দেখে আরও 5টা চাপিয়ে দিল। ঠিক তখনই নিচ থেকে তানিয়া নেওয়াজের ডাক শোনা গেল, সবাই নিচে এসো, নাস্তা রেডি। রাফিয়া বলল, চলো গ্র্যানি নিচে যাই, রোজার দ্বারা এসব হবে না, সবাই তো আর চ্যালেঞ্জ নিতে পারে না। রাহেলা নেওয়াজে বলল, চল যাই। তখন রোজা বলল, তোমরা কি ভেবেছো একটা ছোটোখাটো চ্যালেঞ্জ দিবে আর আমি তা পূরণ করতে পারবো না? তোমরা দেখো শুধু তোমাদের প্রিয় তুরজান নেওয়াজকে কি করি, তবে তার আগে একটা শর্ত আছে। রাহেলা নেওয়াজ বলল, কি শর্ত? তোমাদের চ্যালেঞ্জ পূরণ করব, কিন্তু তার আগে তোমার নাতি আমার সাথে আগে কথা বলবে, নইলে না। আমি কারোর সাথে আগে কথা বলতে পারবো না। ওকে বলে রেহেলা নেওয়াজ মনে মনে বলল, আমার নাতি তোর সঙ্গে কথা না বলে থাকতে পারে না, আর তুই সেটাই বলছিস। দেখ, তোর অভিমানের পালা আর ভারী হতে দিবেই না। রোজা অনিচ্ছা নিয়েই নিচে নামলো। ডাইনিং টেবিলে প্রায় সবাই বসে গেছে, তুবাও ডাইনিংয়ে বসেছে। আজ জ্বরটা একটু কমেছে। মোস্তফা নেওয়াজ পেপার পড়ছেন, তাজিরুল নেওয়াজ চা খাচ্ছেন, মিরান ফোনে কিছু দেখছে। রোজা চুপচাপ এসে তুবার পাশে একটা চেয়ারে বসে পড়ল। তবে আজ তুবাকেও জ্বালালো না, মেয়েটার শরীর এমনিতে অসুস্থ। রেহানা নেওয়াজ বললেন, আজ আবার চুপচাপ কেন? রোজা বলে, এমনি। কাল না হয় ছুটাছুটি কম করতে বলেছি, চুপচাপ তো থাকতে বলিনি। রোজা তাও কথা বলল না। ঠিক তখনই তুরজান সিঁড়ি বেয়ে নিচে নামলো। তার চোখ একেবারে গিয়ে থামলো রোজার ওপর। রোজা সেটা টের পেয়েই মুখ ঘুরিয়ে নিল। রোজা রাহেলা নেওয়াজের দেয়া চ্যালেঞ্জ পূরণ করবে, তার আগেই তুরজান আগে কথা বলবে বলেই রোজা কথা বলবে, নয়তো না। রোজাও কোনো কথা বলল না। তুরজানও কিছু না বলে নিজের চেয়ারে বসে পড়ল। তাজিরুল নেওয়াজ হঠাৎ বললেন, আজকে সবাই রেডি থাকো, বিকেলে শপিংয়ে যেতে হবে। মিরান মাথা তুলে বলল, শপিং? রেহানা নেওয়াজ বললেন, নূরের বিয়ের জন্য কত কিছু কিনতে হবে। রাফিয়া বলল, আমরা কি সবাই যাব? তানিয়া নেওয়াজ বলে, হ্যাঁ সবাই যাবে। তাজিরুল নেওয়াজ হাসলেন। মিরান বলল, বিশেষ করে বনু যাবে, ও না গেলে তো শপিং জমবে না। রোজার দিকে তাকে বলল, কিরে বনু, শপিংয়ে যাবি না? সাধারণত এই কথায় রোজা লাফিয়ে উঠত, কিন্তু আজ শুধু ছোট করে বলল, তুরজান সেটা খেয়াল করলো। তার চোখে অদ্ভুত এক দৃষ্টি ফুটে উঠল। বিকেলের দিকে সবাই শপিং মলে যাওয়ার জন্য প্রস্তুত হলো। 2টা বড় গাড়ি বের করা হলো, একটাতে বড়রা যাবে আর একটাতে ছোটরা সবাই যাবে। রোজা আজ খুব সাধারণ একটা আকাশি রঙের ড্রেস পরেছে। চুলগুলো খোলা, সাধারণ হলেও তাকে আজ অদ্ভুত সুন্দর লাগছে। তুরজান গাড়ির পাশে দাঁড়িয়েছিল। রোজা গাড়িতে উঠতে গেলে হঠাৎ তার চোখ নিচের দিকে গেল। রোজার পা খালি, পায়েল নেই। পায়েল ছাড়া সত্যি পা দুটো কেমন দেখাচ্ছে, হয়তো একটা হারিয়েছে ভেবে আর একটা যত্নে উঠিয়ে রেখেছে। তুরজানের মনে হঠাৎ একটা খসখসে অনুভূতি হলো। সে জানে কেন নেই, কারণটা সে নিজেই সেদিন রাতে রোজার রুমে ওষুধ খাওয়াতে গিয়ে দেখলো রোজা ঘুমিয়ে আছে। পায়ে পুরনো সেই পায়েল দুটো এখনো আছে। তুরজান যদিও পায়েল দুটোই খুলতে চেয়েছিল, তবে একটা খুলতে রোজার নড়েচড়ে আর একটা খোলেনি। তবে তার প্রিয়সী যে এতদিন পর তা ঠিক পাবে, তা কি করে তুরজান জানবে? রোজার কাছে পায়েল দুটো যথেষ্ট দামি, তা তুরজান পায়েল দেখে বুঝে গেছিল। নয়তো এতদিন যত্ন সহকারে রাখতো না। ভেবেছিল পায়েলের কথা সেদিন সকালেই বলবে, তবে ভুলো মনা বউ যে এতদিন পরে এটা নিয়ে মন খারাপ করবে, তা জানলে আগে নতুন পায়েল কিনে আনতো, তারপর পুরনোটা খুলে সেটা পরিয়ে দিত। তুরজান তো ভেবেছে রোজার পছন্দের পায়েল কিনে দেবে, তাই সে নিজে কিছু বলেনি। শপিং মলটা খুব বড়। ভেতরে ঢুকতেই চারদিকে আলো ঝলমল করছে। আরাস একদম উত্তেজিত হয়ে গেছে, সবার কাছে বলছে, ওই দোকানে চলো। না আগে ওইটাই। রোজা চুপচাপ তাদের পেছন হাঁটছে। তুরজান একটু দূর থেকে সব দেখছে। মিরান পাশে বলল, কি দেখছো ভাইয়া? তুরজান শান্তভাবে বলল, কিছু না। তোর বোনকে একটু কম জেদি বানাতে পারিস না? নাকি তোর বাপের আমার সাথে কোনো শত্রুতা ছিল যে এমন করে মানুষ করলো? মিরান হেসে বলল, রোজার দিকে তাকিয়ে আসছো ভালো কথা, কিন্তু এখানে শপিং করতে এসেছো, এখন দেখো তোমার বউয়ের কিছু পছন্দ হবে না, সবাইকে এটা ওটা পছন্দ করে দেবে, লাস্টে নিজেরটাই কিনতে পারবে না, আবার কাল আসতে হবে, আবার আমার বাপ আমার মায়ের দোষ দেবে, তুমি নিজেরটা রেখে আগে ওরটা চয়েস করতে পারো না। তুরজান কিছু বলল না। শপিং চলতে লাগলো। নেওয়াজ পরিবারের রাফি একটা লাল ড্রেস ট্রাই করতে গেল। আরাজ সেই ব্যাগ ধরে টেনে নিয়ে যাচ্ছে। রোজা একটা কোণে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা দোকানের সামনে তার চোখ থেমে গেল। শোকেসে অনেকগুলো পায়েল সাজানো। রোজা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো, তারপর মুখ ফিরিয়ে চলে যেতে লাগলো। ঠিক তখনই পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠ শোনা গেল, এইটা দেখ পছন্দ হয় কিনা, নয়তো চেঞ্জ করে নেই।
রোজা ঘুরে তাকে দেখলো তুরজান হাতে একটা ছোট বক্স। রোজা ভুরু কুচকে বলল, কি? তুরজান বক্সটা খুললো, ভেতরে একটা সুন্দর রূপার পায়েল, খুব সূক্ষ্ম কাজ করা। রোজা হতবাক হয়ে তাকিয়ে রইল, এইটা দেখ পছন্দ হয় কি না। রোজার সঙ্গে সঙ্গে বলল, আমার লাগবে না। তুরজান চোখ ছোট করে বলল, কেন? রোজা ঠোঁট বাঁকি বলল, আমার আগেরটা অনেক প্রিয় ছিল, আমি চাই না ওইটা বাদে আর কোনো পায়েল পরতে। তুরজানের ধীরে বলল, পছন্দের জিনিস কখনো হারায় না, আমরা তাদেরকে অবহেলায় রাখি, পরে হারিয়ে গেলে আফসোস করি। আমি গোনা নয় বছর ওটাকে যত্ন করে রেখেছিলাম, তা বলছেন অবহেলা করে হারিয়েছি? সেটা কখন বললাম? তাহলে কিছু না, পছন্দ হয়েছে কিনা তাই বল। রোজা কিছু বলল না। দুজনের মাঝখানে অদ্ভুত নীরবতা নেমে এলো। তারপর তুরজান হঠাৎ নিচু হয়ে এক পায়ের হাঁটু ফ্লোরে রেখে বসলো। রোজা আতকে উঠে বলল, এই কি করছেন? উঠুন, মানুষ দেখছে। আমার পছন্দ হয়েছে, আমি পরে নেব পরে। তুরজান শান্ত গলায় বলল, পা দে। না রোজা। তুরজানের কণ্ঠে এমন একটা দৃঢ়তা ছিল যে রোজা আর কিছু বলতে পারল না। ধীরে ধীরে পা বাড়ালো। তুরজান খুব সাবধানে পায়েলটা তার পায়ে পরিয়ে দিল। রোজার বুকটা হঠাৎ কেমন করে উঠলো। তুরজান উঠে দাঁড়ালো, তারপর শুধু বলল, এটা আগেরটার মতো যত্নে রাখিস তাহলেই হবে, বলেই চলে গেল। রোজা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর আস্তে করে পায়ের দিকে তাকালো। পায়েলটা ঝিকমিক করছে, তার অজান্তেই ঠোঁটের কোণে ছোট একটা হাসি ফুটে উঠল, কিন্তু সাথে সাথে আবার মুখ শক্ত করে ফেলল। হিটলার। তবু মনের ভেতর কোথাও যেন একটু তুরজানের প্রতি ভালো লাগা ঢুকে গেছে। ওদিকে দূরে দাঁড়িয়ে গ্র্যানি আর মিরান সব দেখেছিল। মিরান হেসে নিজে গ্র্যানির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে বলল, খেলা শুরু হয়ে গেছে গ্র্যানি, তোমার তারিফ করতে হবে। রোজা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। পায়ের দিকে তাকালে রূপার পায়েলটা ঝিকমিক করছে, চারপাশের আলোতে সেটা আরও উজ্জ্বল লাগছে, কিন্তু তার মাথার ভেতর যেন একসাথে হাজারটা ভাবনা ঘুরছে। বিড়বিড় করলো হিটলার। তারপর দ্রুত পা চালিয়ে সবার দিকে এগিয়ে গেল। এদিকে মলের ভেতরে নেওয়াজ পরিবারের শপিং জমে উঠেছে। রাফি ইতিমধ্যে 3টা ড্রেস ট্রাই করে ফেলেছে। আরাজ একটা দোকান থেকে আর একটা দোকান দৌড়াচ্ছে। মিরান মাঝে মাঝে সবাইকে বিরক্ত করছে। তানিয়া নওয়াজ বললেন, আরাজ এত দৌড়াদৌড়ি করিস না, পড়ে যাবে। আরাজ গম্ভীর মুখ করে বলল, আমি দৌড়াচ্ছি না দাদু ভাই, আমি এক্সপ্লোর করছি। মিরান সঙ্গে সঙ্গে বলল, দেখছো বড় আম্মু, আমাদের আরাজ ছোটবেলাতেই ইংরেজি শুরু করে দিয়েছে। সবাই একসাথে হেসে উঠল। রোজা এসে চুপচাপ দাঁড়িয়ে রইল। মিরান তার দিকে তাকিয়ে বলল, কিরে বোনু, তুই কিছু কিনলি? রোজা ছোট করে বলল, না। কেন? পছন্দ হয়নি। মিরান হেসে বলল, আমি তো আগেই বলেছিলাম তোর শপিং কালকে হবে। তোর জন্য একটু দূরেই দাঁড়িয়েছিল। সে কথাগুলো শুনলেও কিছু বলল না, শুধু মাঝে মাঝে চোখ দুটো রোজার দিকে চলে আসছে। রাফিয়া ট্রায়াল রুম থেকে বের হয়ে বলল, এই ড্রেসটা কেমন? রোজা একটু তাকে বলল, খুব সুন্দর ভাবি। রাফিয়া হেসে বলল, তুই না থাকলে আমার শপিংয়ে জমে না। রোজা হালকা হেসে এদিক ওদিক তাকাতে লাগলো। সবার শপিং শেষের দিকে হলো। মজার ব্যাপার হলো, রোজা এখনো নিজের জন্য কিছুই নেয়নি। একটা দোকানে ঢুকতে মিরান বলল, এইটাই শেষ দোকান, এরপরে কিন্তু আর না। তোমরা মেয়ে মানুষ এমন কেন? 10টা দেখে একটা নাও, যেইটা দেখবো ওইটাই নিবা, তাহলে তো এত দোকানে ঘোরা লাগে না। তানিয়া নওয়াজ বলল, কদিন পর থেকে দেখবো মিরান শপিংয়ে এসে কয়টা দেখে আর কয়টা কেনে। মিরান বলল, বড় আম্মু আমাকে ইনডাইরেক্টলি খোঁচা দিলে। যেটা সত্যি সেটা বললাম, আমি জীবনের শপিং মনে এলে তো তোমাদের পিছনে ঘুরতে ঘুরতে জীবন টানা বানা হয়ে গেল। তখনই এক দোকানদার বলল, ম্যাম, আমাদের কাছে টানাবানা শাড়ি আছে, দেখতে পারেন। মিরান জোরে হেসে বলল, হ্যাঁ ভাই, টানাবানা শাড়ি তো থাকবেই। মেয়েরা ছেলেদের জীবন টানাবানা করে, আর টানাবানা শাড়ি না পরলে হয়? রেহনা নেওয়া চোখ রাঙালেন, এত বড় ছেলে শপিং করতে এসে বাচ্চাদের মতো করছে। এই দোকানে যাবে না, ওই দোকানে যাবে না, এত দোকান ঘোরা লাগবে না। তখন আবার পাশ থেকে রোজা বলল, ভাইয়া আমি কিছু কিনিনি এখনো। মিরান মাথা চুলকালো। রোজাকে বলল, এইটাই তো সমস্যা। রোজা একটা ড্রেস হাতে নিল, কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর আবার রেখে দিল। রাফিয়া রোজাকে বলল, এইটা তো সুন্দর, কেন? না। কেন? রংটা ভালো লাগছে না। আরেকটা দেখে বলে, এইটা না। মিরান নাটকীয়ভাবে মাথায় হাত দিয়ে বলে, আল্লাহ, আবার শুরু করেছে এরা। এই বনু যা খুশি নিয়ে নে, টাকা তোর বাপ দেবে, ভালো না লাগলেও নিয়ে নে, শুধু নিয়ে নে, পরে ফেলে দিস তাও ভালো। তুরজান দূরে দাঁড়িয়ে সব দেখছে। তার ঠোঁটের কোণে অল্প একটা হাসি ফুটল। তাকে কিছু একটা করতে হবে, নইলে রোজার শপিং আজ আর হবে না। আরাজ তখন একটা টুপি পরে আয়নার সামনে দাঁড়িয়ে বলছে, আমাকে কেমন লাগছে ছোট কাকু?
মিরান বলল, তুই দেখতে একদম ডন। আরাজ গর্ব করে বলল, আমি তো ডনই। এখানে এসো, দেখো তোমার মাথা ফাটিয়ে দেব। ঘন্টার পর ঘন্টা কেটে আসছে, তা মহিলাদের শপিং শেষ হচ্ছে না। সবাই প্রায় ক্লান্ত। তানিয়া নেওয়াজ বললেন, রোজা কিছু পছন্দ হলো? রোজা মাথা নেড়ে বলল, না। মিরান চিৎকার করে বলল, আমি বলেছিলাম এই মেয়ের শপিং আজ যে শেষ হবে না। রাহেলা চুপচাপ সব দেখছিলেন। তিনি হেসে বললেন, এই মেয়েটা ঠিক ছোটবেলা থেকে এমন, নিজের জিনিস কিনতে গেলে পৃথিবীর সব দোকান ঘুরবে, তাও কিছু পছন্দ হবে না। সবাই হেসে উঠল। রোজা বলল, আমি কি করব? তোমরা সবাই তো ভালোগুলো নিয়ে নিয়েছ। সবাই আহাম্মক বনে গেল, এই মেয়ে তো বলে কি? রেহেনা নেওয়াজ বলল, তোর মনে হলো আমরা সব সুন্দর ড্রেস নিয়ে নিয়েছি, আর এত বড় শপিং মলে আর একটাও তোর ড্রেস নেই? আল্লাহ, আমার দুইটা ছেলে মেয়েই এমন কেন? মিরান বলল, আচ্ছা বাদ দাও, আমি বনুকে নিয়ে 20 মিনিটে শপিং শেষ করে আসছি। সবাই অবাক হয়ে বলল, যেই মেয়ে 3 ঘন্টা একটা ড্রেস পছন্দ করেনি, সে 20 মিনিটে সব কেনাকাটা শেষ করবে? মিরান বলল, তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। ইচ্ছে হলে চলে যেতে পারো, আব্বু তোমাদের গাড়ি ড্রাইভ করবে। বড় আব্বু অন্যটা নিয়ে চলে যাবে। তুই অসুস্থ, ওকে নিয়ে যাও। আমি ভাইয়ার বনুকে একটু পরেই বলে আসছি। বলেই রোজাকে নিয়ে মিরান চলে গেল। হলো তাই সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তুরজান যেহেতু আছে সেহেতু আর সমস্যা নেই। মিরান এগিয়ে আসতে তুরজান ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো। সে একটা ড্রেস তুলে রোজার সামনে ধরে বলল, এটা নে। রোজা তাকে বলল, না। কেন? ভালো লাগছে না। দেখেই না বলছিস? দেখেছি। তুরজান একটু চুপ করে রইল, তারপর শান্ত স্বরে বলল, ঠিক আছে, চল বাড়ি যাই। রোজা বলল, আশ্চর্য, আমি শপিং করব না? তোর তো কিছুই চয়েস হচ্ছে না, তার থেকে বাড়ি চল। মিরান পাশ থেকে বলল, ভাইয়া তুমি হার মানো, বনুর সাথে শপিং যুদ্ধ জেতা যায় না। কিছুক্ষণ পরে তুরজান একটা মেরুন রঙের ড্রেস বের করলো, একবার ট্রাই করে দেখ। মিরানও বলল, হ্যাঁ বনু, এইটা ট্রাই কর। রোজা বাধ্য হয়ে ট্রায়াল রুমে গেল। কিছুক্ষণ পরে দরজা খুলে রোজা বের হয়ে এলো। ড্রেসটা রোজাকে অসাধারণ মানিয়েছে। মিরান বলল, ওয়াও বনু, তোকে তো খুব সুন্দর লাগছে, এইটাই নে। তারপর ধীরে বলল, খারাপ না। কিন্তু এখানে শেষ নয়। রোজা বলল, আরেকটা দেখি। মিরান মাথা ঠুকলো দেয়ালে, বলল, আমি শেষ। ভাই আরেকটা ড্রেস পছন্দ কর তাড়াতাড়ি। তারপর ছোটদের মতো বলল, ভাইয়া আমি ছোট হলে ভালো হতো, এখন বলতে পারতাম আমি বাড়ি যাব। এদিকে রাত হয়ে আসছে, ওদিকে রোজা আর একটা ড্রেস দেখছে। তুরজান একটু দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছে, তার চোখে অদ্ভুত এক কোমলতা। মিরান সেটা দেখে বলল, ভাইয়া তুমি তো একদম সিনেমার হিরোর মতো তাকিয়ে আছো। তুরজান ঠান্ডা গলায় বলল, চুপ কর, তোর বোনের শপিং শেষ না হলেও আমি শেষ। মিরান হাসলো। কিছুক্ষণ পরে রোজার শপিং শেষ হলো, ব্যাগে অনেক কিছু জিনিস। রোজার আজকে শপিংয়ে যা কেনা হয়েছে সবই প্রায় তুরজানের পছন্দে কেনা। রোজাও কেনার সময় না করেনি, তুরজান যা দিয়েছে ওইটা নিয়েছে। তুরজান তো ভেবেও ফেলেছে তার বউ অতি ভালো হয়ে গেছে। তিনজনই ক্লান্ত। মলের বাইরে বের হতেই ঠান্ডা বাতাস লাগলো। রোজা হালকা নিঃশ্বাস ফেলল। মিরান বলল, আজকের দিনটা ইতিহাসে লেখা থাকবে। রোজা বলল, কেন ভাইয়া? কারণ আজ আমার বনুর শপিং শেষ হয়েছে। রিক্সা নেওয়া হলো, 2টা গাড়ি যেহেতু নিয়ে গেছে সেহেতু রিক্সায় নেওয়া হলো, তবে একটাতে যাওয়া সম্ভব না, তাই 2টা নেওয়া হলো। একটাতে মিরান ব্যাগ সহ নিয়ে যাবে, আর একটাতে রোজা আর তুরজান যাবে। আর বাড়ির গাড়ি পাঠানোর দায়িত্ব বুদ্ধিদাতা স্বয়ং তুরজান নেওয়াজ। রিক্সা ওঠার সময় তুরজান হঠাৎ বলল, রোজা। রোজা থেমে গেল। রোজা কি সত্যি বাজিতে হেরে যাবে? তুরজান কথা বলছে, কথা না বললেই তো। রোজা চুপ করে থাকে, মনে মনে বলল, আগে কথা বলেছে মানে আমার বাজির ধাপ শুরু। আমি এর সঙ্গে মিষ্টি করে কথা বলবো কেমনে? এরে দেখলেই তো আমার জ্বালাতে ইচ্ছে করে। রোজার ঠোঁটের কোণে ছোট্ট হাসি ফুটে উঠল, তারপর ঘুরে বলল, কি? তুরজান কয়েক সেকেন্ড চুপ করে থেকে তারপর বলল, ক্লান্ত। রোজা একটু ভেবে বলল, কই না তো। তুরজান বলল, মিথ্যে বলিস না। রোজা ভুরু কুঁচকে বলল, আপনার কি? তুরজান ঠান্ডা গলায় বলল, কিছু না, ওঠ। রোজা 1 সেকেন্ডে তাকিয়ে রইল, তারপর ধীরে চুপচাপ রিকশায় উঠে বসল। রিকশা ধীরে ধীরে মল থেকে বের হয়ে গেল। রাতের শহরের আলো রাস্তার দুপাশে ছড়িয়ে আছে। রোজা অন্ধকারে দূরের শহরে তাকিয়ে আছে, কিন্তু তার মাথার ভেতর বারবার একটা কথাই ঘুরছে। এই 1 মাস প্রফেসর তুরজান
নেওয়াজকে না জ্বালিয়ে মিষ্টি করে কথা বলবে কেমনে? তবে যাই হোক, ওকে আমি আমার কথায় উঠব আর বসবো, এই কারণে হলেও চ্যালেঞ্জ পূরণ করব। রিকশাটা ধীরে ধীরে এগিয়ে চলেছে। রাতের বাতাসে হালকা ঠান্ডা ভাব, রাস্তার দুই পাশে আলো ঝলমল করছে। দূরে কোথাও চায়ের দোকানে আড্ডা চলছে, আবার কোথাও দোকান বন্ধ করার শব্দ। আজ রোজাদের ফিরতে একটু বেশি দেরি হয়ে যাচ্ছে। রোজা রিকশার একপাশে বসে আছে, মুখে খুব একটা ভাব নেই, কিন্তু মাথার ভেতরে যেন যুদ্ধ চলছে। ধুর, এই 1 মাস মিষ্টি করে কথা বলবো, ধুর, এরা দেখলেই তো জ্বালানোর ইচ্ছে উঠে যায়। সে চোখের কোণ দিয়ে তুরজানের দিকে তাকালো। তুরজান চুপচাপ সামনে তাকিয়ে আছে, তার মুখে স্বাভাবিক গাম্ভীর্য, যেন পাশে কেউ বসেই নাই। রোজিয়া মনে মনে বলল, এই লোকের মুখটা এমন করে রাখে কেন, যেন সবসময় কেউ তার 100 টাকা ধার করে পালিয়ে গেছে। হঠাৎ তুরজান বলল, কিছু বলবি? রোজা চমকে উঠে বলল, না তো, আমি কি বলবো? তুরজান ভুরু তুলে তাকিয়ে বলল, তোর মুখ নড়ছিল। রোজা দ্রুত বলল, আমি গান গাইছিলাম। তুরজান শান্তভাবে বলল, তোর গলা এত আস্তে যে গান না, ভূতের ফিসফিসানি বোঝা যায়। রোজা দাঁত চেপে বলল, আপনি কি সবসময় মানুষকে খোঁচা দেন? তুরজান মনে মনে বলল, তোর পাশে বউ রেখে মানুষকে খোঁচাতে যাব কেন? রোজা তুরজানকে চুপ থাকতে দেখে মনে মনে বলল, ধৈর্য ধর রোজা, ধৈর্য ধর, বাজি মনে রাখ, একে জ্বালানোটা 1 মাস পর থেকে আবার শুরু করবি, ততদিন ধৈর্য ধর। তারপর হঠাৎ মিষ্টি গলায় বলল, রোজা, আপনি ক্লান্ত তুরজান ভাই? তুরজান একটু অবাক হয়ে তাকালো, এই মেয়েকে রাতে আবার ভুট্টুত ধরল নাকি? এর মুখ দিয়ে আজ এত ভালো কথা বেরোচ্ছে, তাও শান্ত গলায় বলল, না। রোজা আবার বলল, আজ থেকে অনেক হাঁটলেন? আমার ড্রেস কেনার জন্য, তাই জিজ্ঞাসা করলাম। তুরজান এবার কপাল কুঁচকে তাকালো রোজার দিকে, বলল, তুই ঠিক আছিস তো? রোজা বিরক্ত হয়ে বলল, কেন, আমার আবার কি হবে? কারণ তুই আজ অতিরিক্ত অস্বাভাবিকভাবে ভদ্র। রোজা মনে মনে বলল, হায় আল্লাহ, শুরুতেই ধরা পড়ে গেলাম নাকি? রোজা, প্রথম দিনেই বেশি স্মার্ট সাজার চেষ্টা করিস না। রোজা গলা পরিষ্কার করে বলল, মানুষ কি সবসময় একরকম থাকে নাকি? তুরজান ঠান্ডা গলা বলল, তুই থাকিস, কিন্তু আজ নেই। রহস্য কি? কী কারণে আজ এত স্বাভাবিক? রোজা এবার চুপ করে গেল, না, প্রথম দিনেই বেশি হয়ে গেছে, এখনও 29 দিন। রোজাকে চুপ করে এক কোণায় সরে বসতে দেখে তুরজান বলল, কি রে, এইভাবে সরে যাচ্ছিস কেন? হেঁটে যাবি? রিক্সা থামাতে বলবো? বলতেই রোজা আরও বেশি সরে বসলো। ঠিক তখনই রিক্সা উঁচু কিছুতে বাঁধতেই রোজা হোঁচট খেয়ে পড়তে গেলে সামনের দিকে। তবে পাশে তুরজান নেওয়াজ থাকতে তার প্রেয়সী পড়বে কেমন করে? ঠিক কোমরে 1 হাত পেঁচিয়ে ধরে ফেলল। রোজাকে ঠিক করে বসিয়ে দিতে রোজা বলল, এভাবে সাপের মতো কোমর পেঁচিয়ে ধরে আছেন কেন? আমার কোমরের হাড় ভেঙে গেল। ও তোর পড়ার ইচ্ছে ছিল তো আগে বলতি, ধরতাম না। বলেই কোমরে হাত রেখে হালকা ধাক্কা দিল। রোজা পড়ে যাওয়ার ভয়ে তুরজানের হাত ধরে ফেলল। আগের থেকে অনেকটা তুরজানের দিকে সরে বসেছে। ভয়ে হাত এখনো ধরে আছে। দূর থেকে কেউ দেখলে ভাববে স্বইচ্ছায় দুজন দম্পতি একে অপরকে ধরে আছে, যেন ছেড়ে দিলেই দুজনের পথ আলাদা হয়ে যাবে। আর সেই ভয়েই দুজন একে অন্যের সাথে এঁটে বসে আছে। রোজা তুরজানের দিকে তাকে বলে, এই আপনি পাগল? আমাকে ফেলে দিতে চাইছেন? আমাকে মেরে আমার না হওয়া স্বামীকে বিধবা করতে চাইছেন? বিয়ে হওয়ার আগেই সে তোর হাজব্যান্ড হয় কেমনে? যেমনে সামনেই। তা তো বুঝলাম, কিন্তু যেভাবে ধরে আছিস মনে হচ্ছে যেন তোর বাপের কোনো সম্পত্তি আমি। আপনি আমার বাপের কেনা সম্পত্তি হতে যাবেন কেন? আমাকে এভাবে ধরেছি যদি আমার বউ জানে রাগ করবে। সরে বস, আমি তোর জন্য আমার বউয়ের হক নষ্ট করতে পারবো না। আজব, আমি আপনার বউয়ের হক নষ্ট করলাম কোথায়? এই যে রিকশায় আমার পাশে এভাবে হাত ধরে আমার বউয়ের পাশে বসে থাকার কথা, সেখানে আগেই তুই রিকশায় আমার পাশে বসলি, আবার হাতও ধরে আসিস। আমার ঠেকা পড়েছে আপনার বউয়ের হক নষ্ট করার। আমি শুধু পড়ার ভয়ে হাত ধরেছি, আর আমার আপনাকে বিশ্বাস নিয়ে একবার ফেলতে গিয়েছেন, আবার কখন সত্যি সত্যি ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেন। তার থেকে ধরে আসি, ভালো আছি, বাড়িতে যেতে আর একটু পথ। যদি আমাকে ফেলে দিতে চান তাহলে আপনাকে ধরেই পড়ব। আমি একা পড়তে যাব কেন? তো লজিকের প্রশংসা করতে হয়, তবে এভাবে ধরার অপরাধে আমিও একদিন তোর হাজব্যান্ডের পাশে আমার বউকে বসিয়ে সারা শহর ঘুরাবো। রোজার কথা বলল না, শুধু হাত ধরে রইল আগের মতোই। তুরজান এতক্ষণ বেশ মজাই পেয়েছে, শুধু একটু তার রাগিনী বউকে জ্বালালো, তাই আর কি।
তার বোকা হরিণী কি শেষের কথাটা বুঝেছে না বোঝেনি, তার রাগিনী ঝগড়া করার মতো কথা বোঝে, অনুভূতি নিয়ে কিছু বললে বোঝে না। রিক্সাটা ধীরে ধীরে বাড়ির সামনে এসে দাঁড়ালো। ওদিকে মিরান অনেক আগেই পৌঁছে গেছে। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছে। তাদের নামতে দেখে মিরান তুরজানের কানে ফিসফিস করে বলল, ওহো, অবশেষে রাজকুমারী আর তার দেহরক্ষী হাজির। মিরান সোজা হয়ে হাসতে হাসতে বলল, আমি ভাবছিলাম তোমরা হয়তো আবার শপিং শুরু করেছ। তুরজান ব্যাগগুলো নিয়ে ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকতেই তানিয়া নেওয়াজ বললেন, এত দেরি হলো কেন? মিরান নাটকীয় ভঙ্গিতে বলল, বড় আম্মু, আজ ইতিহাস তৈরি হয়েছে। রেহানা নেওয়াজ বললেন, আবার কি করলি? নিশ্চয়ই কিছু অঘটন ঘটিয়ে এসেছিস, এসব বলছিস এখন? ও আম্মু, আমি কিছু করিনি। আজ বনু নিজের জন্য এতগুলো ড্রেস কিনেছে, অ্যান্ড আজকে বনু তার শপিং কমপ্লিট করেছে। রাফিয়া অবাক হয়ে বলল, সত্যি? রোজা ব্যাগগুলো সোফায় রেখে বলল, হ্যাঁ কিনেছি। ভাইয়া, তোমার সমস্যা? মিরান বলল, সমস্যা আমার না, সমস্যা তোর। তুই আজ অলৌকিক ঘটনা ঘটিয়ে ফেলেছিস। মোস্তফা নওয়াজ বলল, তোমরা সবাই আমার মেয়েকে কি পেয়েছ? যার যা ইচ্ছে বলছো। রাহেলা নওয়াজ বলল, এই তোরা চুপ কর, মোস্তফার কলিজা নিয়ে মজা করিস না। মা, তুমি আমাকে খোঁচা দিলে কেন? তোরে খোঁচালাম কই? আজকাল সত্যি কথারও ভাত নাই রে মিরান। তাজেরুল নেওয়াজ বলল, তোমরা সবাই চুপ করো, রোজা আম্মুর শপিং শেষ হয়েছে, এটাই অনেক। এসব কথার মাঝেই তুরজান চুপচাপ দাঁড়িয়েছিল। সবাই তার বউয়ের প্রশংসায় পঞ্চমুখ, অথচ সব কেনাকাটা তুরজান নিজে করেছে, নয়তো রোজার শপিং সারা রাতও শেষ হতো না। তার চোখ হঠাৎ রোজার দিকে গেল। রোজা তখন তুবার সাথে কথা বলছে আর হাসছে, চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ছে। তুরজান কিছুক্ষণ তাকে রইল। ঘেমে থাকা মুখ খুব আদরে লাগছে। একটু ছুঁয়ে দিলে কি খুব ক্ষতি হবে? ওদিকে রোজা হঠাৎ তাকে দেখলো, তুরজান তাকিয়ে আছে। তাদের চোখ সেকেন্ডের জন্য আটকে গেল এক গোলক ধাঁধায়। রোজা ভুরু উঁচিয়ে বলল, কি? তুরজান ইশারায় বোঝালো চুল ঠিক করতে। রোজা দ্রুত চোখ সরিয়ে নিল, তারপর মনে মনে বলল, হিটলার। 1 মাসের মধ্যে আপনাকে আমার কথায় উঠাবো আর বসাবো, দেখবেন শুধু। রোজা দুষ্টু হেসে হাসি ফুটে উঠল ঠোঁটে, আর তুরজান দূর থেকে সে হাসিটা দেখে বুঝে গেল এই মেয়ে মাথায় আবার কিছু পাকাচ্ছে। সকালটা নেওয়াজ বাড়িতে আজ একটু আলাদা রকম ব্যস্ততা শুরু হলো। রান্নাঘর থেকে ভেসে আসছে হাঁড়ি পাতিলের শব্দ, সাথে তানিয়া নেওয়াজ আর রেহনা নেওয়াজের কথাবার্তা। রোজা ঘুম জড়ানো চোখে সিঁড়ি দিয়ে নামছিল, চুলগুলো এলোমেলো, চোখ আধা বন্ধ। নামতে নামতে হাই তুলল। ঠিক তখনই সামনে থেকে তুরজান উঠে আসছিল। দুজনেই হঠাৎ ধাক্কা লাগলো। রোজা উফ বলে এক পা পিছিয়ে গেল। তুরজান বলল, সকালে চোখ খুলে হাঁটা যায় না? রোজা চোখ কসলাতে কসলাতে বলল, আপনি সকালে সামনে কেন? আর ফোনের ভিতরে গিয়ে হাঁটছেন নাকি? তুরজান ভুরু কুচকে বলল, ফোনের ভিতরে গিয়ে হাঁটছি মানে? ফোনের দিকে তাকে হাঁটছেন কেন? এমনি। আর সিঁড়ি কি তোর একার? না, তোর একা হাঁটার অধিকার আর কারো নেই। তে হাত পা ছড়িয়ে হাঁটছিস। রোজা মুখ বাঁকালো। তারপর হঠাৎ মনে পড়ল বাজি, এই বাজি সে জিতবেই। রোজা বাজিতে আজ পর্যন্ত হারেনি, আর এই বাজিতে হারবে অসম্ভব। সে দ্রুত গলা নরম করে বলল, সরি। তুরজান থমকে দাঁড়ালো, যেন বলল, কি বললি? আবার বল, শুনতে পাইনি। সরি। তুরজান কিছুক্ষণ তাকিয়ে রইল রোজার দিকে, তারপর ধীরে বলল, আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে, নাকি আমি ভুল জায়গায় এসে গেছি? রোজা দাঁত চেপে জোর করে হাসলো। হাসি আসবে কোথা থেকে? রোজার তো এই লোকের মাথা ফাটাতে ইচ্ছে করছে। তা বলল, মানুষ ভুল করলে সরি বলতেই পারে। তুরজান মাথা নেড়ে নিজের রুমের দিকে চলে গেল। আমি শিওর আজ বাড়িতে অন্য কিছু ভর করেছে। রোজা মনে মনে বলল, 1 মাস, শুধু 1 মাস সহ্য কর রোজা, তারপর তোর দিন ওই হিটলার ব্যাটাকে জ্বালানোর। রোজা নিচে নামতেই দেখল মিরান সোফায় বসে মোবাইল ঘাঁটছে। সোফায় বসতেই রোজাকে দেখে মিরান বলল, ও ঘুমকুমারি উঠেছেন? তা আজ এত সকালে কোনো মিশন টিশন আছে নাকি? রোজা বলল, ভাইয়া চুপ করো। মিরান চোখ ছোট করে বলল, বনু, আজ তোর গলা এত শান্ত কেন? রোজা বলল, আমি সবসময় শান্ত। মিরান রোজার কথা শুনে যেন হাসির কোনো জোকস শুনল মনে হয়। হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে বলল, বনু, বিশ্বাস কর, তোর এই কথা শুনলে পৃথিবীর মানুষ হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাবে। তুই শান্তশিষ্ট আর বিড়ালের মাছ না খাওয়ার গল্প এক মনে হচ্ছে। রোজা এই কথাটাও গিলে নিল। যাই হয়ে যাক, বাজিতে হারা যাবে না।
পরে সবাইকে দেখে নিবে। ঠিক তখনই আরাজ দৌড়ে এসে বলল, ফুপি আজ আমাকে স্কুলে নিয়ে যাও তুমি। রোজা বলল, কেন? কারণ ছোট কাকু গেলে বকাবকি করে। মিরান বলল, এই রোজার চামচা, আমি তোকে বকা কবে দিলাম? আরাজ গম্ভীর হয়ে বলে, হ্যাঁ তুমি আমাকে বকেছ। কবে বকা দিলাম তোকে? সেদিন মিস বলল হোমওয়ার্ক করনি, ভালো করেছ, তুমি আমাকে বকা দিলে। সবাই হেসে উঠল। এরা ছোট থেকে বড় সবাই পারেও বটে। এই সময় তানিয়া নেওয়াজ এসে বললেন, রোজা চাটা তুরজানকে দিয়ে আয় তো মা, আর আসার সময় তুবাকে ডেকে নিয়ে আসিস, এসে ব্রেকফাস্ট করে নে। রোজা আজ খুব শান্তভাবে চায়ের কাপ নিয়ে তুরজানের রুমে গেল। তুরজান ব্যালকনিতে রাখা সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। রোজা তুরজানের রুমের সামনে গিয়ে নক করলো। ভেতর থেকে তুরজান আসতে বলল। কয়েক সেকেন্ড দরজার দিকে তাকিয়ে থেকে ভেতরে গেল। তুরজানের দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে কি ভেবে মিষ্টি গলায় বলল, আপনার চা তুরজান ভাই। তুরজান হাত নেমে গেল। আজ তার ওপর শনি চলছে। ল্যাপটপের শাটার বন্ধ করে তুরজান ধীরে বলল, তুই ঠিক আছিস? রোজা হেসে বলল, হ্যাঁ। জ্বর এসেছে নাকি? রোজা দাঁত চেপে বলল, আমি শুধু আপনার চা দিতে আসলাম, বড় আম্মু বলল তাই। তুরজান বলল, চা লাগবে না, তুই বরং একটু পর রেডি থাকিস, ডক্টরের কাছে যাব। আপনি ডক্টরের কাছে যাবেন তো আমি গিয়ে কি করব? আমি যাব না, তোকে ডক্টরের কাছে নিয়ে যাব। রোজা মনে মনে বলল, ধুর, মানুষটা কথা বলে রাগ ওঠে। ওদিকে তুরজান চুপচাপ বসে রোজার দিকে তাকাচ্ছিল। আজ রোজার আচরণ পুরো বদলে গেছে। এত ভদ্র, এত শান্ত। তুরজানের মনে সন্দেহ হলো। মনে মনে বলল, এই মেয়ের মাথায় নিশ্চয়ই কিছু উল্টাপাল্টা চলছে। আর ঠিক তখনই রোজা তুরজানের সামনে রাখা সোফায় বসে পড়ল। তুরজানকে বলল, আপনি চা খাবেন না? ভালো কথা, আমি খাই, বলে চা খেতে শুরু করলো। চা খেতে খেতে বলল, এটা আপনার চা নাকি গরম পানি? এর থেকে গরম পানি করে খাওয়া অনেক বেশি ভালো। তুরজান তাও কোনো কথা বলছে না দেখে রোজা মনে মনে বলল, প্রফেসর তুরজান নেওয়াজ, প্রস্তুত হন, খেলা শুরু হয়েছে। আমি আপনার চায়ের মতো কিছুদিন পর আপনার জীবনটাও খেয়ে ফেলব। তুরজান রোজার চা খাওয়া দেখে কপালে আঙুল স্লাইড করতে করতে বলল, আমার চা তুই খাচ্ছিস কেন? আমার এখন ইমিডিয়েটলি চা লাগবে। হ্যাঁ, আপনি তো বললেন চা লাগবে না, এখন আবার বলছেন চা লাগবে। এখনই লাগবে। ওকে দাঁড়ান, 2 মিনিটে চা এনে দিচ্ছি। নিচে গিয়ে যেতে আসতেই তোর আধা ঘন্টা, বলে রোজার হাত থেকে কাপ এক চুমুক দিয়ে বলল, চায় অতিরিক্ত চিনি লাগছে। তুই আমার সুগার বাড়ানোর জন্য ঠোঁটে কি লাগিয়ে চায়ের চুমুক দিলি? তোর ধান্দা কি সত্যি করে বলতো? আপনার কাছে এই চা অতিরিক্ত মিষ্টি লাগছে, এই চায়ের থেকে পানি খাওয়া ভালো। তাহলে কি তুই নিজে ভালো চাটুকু খেয়ে তোর ঠোঁটের লাগানো মধুটুকু দিয়ে আমাকে চা দিলি নাকি? তুই এত আবার আমাকে মারতে টারতে চাইছিস নাকি? রোজা নিজেই যেন নিজের ফাঁদে পা দিল। আসলে একটু জ্বালাতে এসে নিজেই চলে যাচ্ছে। রোজাকে চুপ থাকতে দেখে তুরজান বলল, তবে যাই বলিস, তুই আবার আমার বউয়ের হক নষ্ট করলি। আমার কাপ থেকে তার চা খাওয়ার কথা তুই আগে খেলি, এর শাস্তি। তুরজানের কথা শেষ হওয়ার আগে রোজা বলল, আপনার বউকে আমার হাজব্যান্ডের কাপ থেকে চা খাবেন তাই তো? তুরজান মনে মনে খুশি হলো, যাক, তার বউ রিকশায় বলা কথা না বললেও শুনেছে। তুরজান বলল, পুরো 1 কাপ দুজনকে দিয়ে খাওয়াবো। রোজা তুরজানের কথাটা শুনে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ এমনভাবে হেসে উঠল যেন তুরজান পৃথিবীর সবচেয়ে বড় কৌতুক বলেছে। আপনার বউকে আমার হাজব্যান্ডের কাপ থেকে চা খাওয়াবেন? খুব ভালো কথা। তো এত বউ করেন, আগে আপনার বউটা খুঁজে বের করুন। তুরজান শান্ত গলায় বলল, খুঁজে বের করতে খুব কষ্ট হবে না মনে হয়। রোজা ভুরু কুঁচকে বলল, মানে? তুরজান একটু ঝুঁকে বলল, কারণ সে তো আমার আশেপাশে, সামনে পিছনে ডানে বামে সবসময় থাকে। রোজা মুহূর্তে থমকে গেল, তারপর দ্রুত বলল, হ্যাঁ, খুব ফানি। আপনি কি নতুন করে জোকস বলা শিখেছেন? আপনি পেতনিদের বউ ভাবেন নাকি? তুরজান হালকা হেসে বলল, তুই বুঝবি না, সে পেতনির চেয়েও দুষ্টু। রোজা উঠে দাঁড়িয়ে বলল, থাকেন, আপনি আপনার পেতনি বউ নিয়ে, আমি যাচ্ছি। আপনি চা খেয়ে ব্রেকফাস্ট করে যান, বড় আম্মু ডেকেছে। তুরজান কাপটা সেন্টার টেবিলে রেখে বলল, চা তো তুই খেয়ে ফেলেছিস, আমি খাবো কি? আমি তো শুধু একটুখানি খেয়েছি, আপনার ওই চা খাওয়ার স্বাদ মিটে গেছে, আই এম শিওর। এখন পানি খেলে তাও এই চার থেকে মিষ্টি লাগবে। বলেই রোজা দ্রুত রুম থেকে বের হয়ে গেল। বের হয়ে করিডোরে এসে বুকের ওপর হাত রেখে বিড়বিড় করল, উফ, এই লোকটা এমন করে কথা বলে কেন?
মানুষটাকে জ্বালাতে এসেছিলাম, উল্টো নিজেই গুলিয়ে যাচ্ছি। নিচে ডাইনিং টেবিলে সবাই বসে পড়েছে। তানিয়া নওয়াজ বললেন, রোজা, তুবা আর তুরজানকে ডেকেছিস? রোজা চেয়ারে বসতে বসতে বলল, মিরান সাথে সাথে বলল, বাহ, আজকে তুই ভাইয়াকে ডেকেছিস, ব্যাপার কি বনো? পৃথিবী কি উল্টো দিকে ঘুরছে নাকি? রোজা দাঁত চেপে বলল, ভাইয়া। মিরান আবার হাসতে লাগলো। এই সময় তুরজান নিচে নামলো। তাকে দেখে আরাজ দৌড়ে এসে বলল, কাকুমণি, আজকে আমাকে স্কুলে নিয়ে যাবে? তুরজান আরাজকে কোলে নিয়ে বলল, রোজা বলল, আরাজ, তুই আজকেও স্কুলে যাবি? কিন্তু আমরা সবাই আজকে তোর নূর ফুপির গায়ে হলুদে যাব। বলতে আরাজ যেন খুশিতে গদগদ হয়ে গেল। ডাইনিং টেবিলে আজ সবাই উপস্থিত। তাজারুল, নেওয়াজ, মোস্তফা নেওয়াজও আজকে অফিসে যায়নি, কারণ দাওয়াত পুরো ফ্যামিলিকে দেয়া হয়েছে। তুবা এখন অনেকটাই সুস্থ। রোজা আর তুবা বিড়বিড় করে কথা বলছে, যেন কেউ শুনে ফেললে সমস্যা হবে, কিন্তু তাদের আসল কথার মাঝে গুরুত্বপূর্ণ কথা একটাও নেই। হয়তো দুজনে কি পরে অনুষ্ঠানে যাবে সেটা ঠিক করছে, নয়তো ওখানে গিয়ে কি অকাজ করবে তার ফর্দ করছে। রোজা সোজা হয়ে বসতে চোখ আটকালো তুরজানের চোখে। আজকে একদম শান্তভাবে চোখ নামিয়ে নিল। প্রতিদিন এমন হলে ভ্রমর কুচকায়। তুরজান হঠাৎ রোজার পরিবর্তন মানতে পারছে না। যদিও ভালো লাগছে এটা ভেবে স্বাভাবিক আছে রোজা, কিন্তু মনে কি হিসাব করছে কে জানে। তুরজান যেহেতু মোস্তফা নেওয়াজের পাশে বসে আছে, সেহেতু তার দিকে একটু হেলে বলল, আচ্ছা শ্বশুরমশাই, মেয়েকে কি কিছু শিখিয়েছেন? আপনার করলার মতো মেয়ের মুখ দিয়ে মধু বেরোচ্ছে। মোস্তফা নেওয়াজ কম কিসে সে বলল, জামাই, আমার মেয়ের একটা রূপ দেখেই অ্যাটাক ফ্যাটাক করে ফেলছে, এখনও তো অনেক কিছু বাকি। তুরজান আর কিছু বলল না। একবার মনে হলো রোজা আগের মতোই আছে, কিছু বলেনি। আবার মনে হচ্ছে সব স্বাভাবিক থাকলে এই মেয়ে তুরজানকে এতক্ষণ ঠিক রাখতো না। না চিনেই যে নাজিহাল করেছে, যদি চিনতো তাহলে এতক্ষণ হসপিটালে থাকা লাগতো। তবে একটা কথা মনে পড়তেই সন্দেহ গ্র্যানির দিকে মুহূর্তে গেল। আজ দুদিন গ্র্যানি তুরজানকে দেখলে হাসে আর বলে, রেডি থেকে নিশ্চিত ওই গ্র্যানি কিছু করেছে। সবাই নূরদের বাসায় যাবে, তাই ব্রেকফাস্ট করে সকাল সকাল রেডি হতে গেল। রোজা আর তুবার আগে যাওয়ার কথা হলেও তার আগে যায়নি। এখন সবাই একসাথে যাবে। রোজার দায়িত্ব হলো কোথাও যাওয়ার আগে সবাইকে রেডি করানো। এই যেমন কারো শাড়ির কুঁচি ঠিক করা, আরাজকে রেডি করানো, রাফিয়াকে রেডি হতে সাহায্য করা, আর তুবা, সে তো তার মা চাচির কোনো জিনিস কোথায় রাখা তা বের করতেই দিন শেষ। সবাইকে রেডি করিয়ে যখন দুই বোন রেডি হতে যাবে, তখন মিরান এসে খোঁচাবে, মেয়ে মানুষ মানেই লেট, মেয়ে মানুষের রেডি হতে এতক্ষণ লাগে, তোদের দুজনকে না দেখলে জানতাম না, হ্যান ত্যান। তুবা নিজেই একটা ইয়েলো গাউন বের করে গাউনটা রোজাকে পরতে বলল, কারণ কাল শপিংয়ে একটা ড্রেসও মিলিয়ে কেনা হয়নি, যদিও প্রত্যেকবার কিছু মিলিয়ে কেনে। এবার আগে পরে শপিং করায় আর তুরজানের পছন্দে কেনা ড্রেসের জন্য একটাও তেমন মিল পাওয়া যাচ্ছে না। রোজাকে পরতে বলে রোজা আপত্তি করলো, কারণ কালকে রোজা শাড়ি কিনেছে পরবে বলে, তুবাও শাড়ি কিনেছে, তবে মিলছে না। আর তুবা ম্যাচিং ড্রেস পরে যাবে বলেই ছোটদের মতো বায়না ধরেছে। রোজা বাধ্য হলো, ইলো গ্রাউন্ড পরলো। দুজনে হালকা সামগ্রী দিয়ে নিজেদের পরিপাটি করলো এবং কোমর পর্যন্ত চুল ছেড়ে দিয়ে রাখলো। পায়ে পেন্সিল হিল পরে নিল। রোজা আর তুবার কাছে সাজগোজ মানে চোখে কাজল আর ঠোঁটে লিপ বাম, তাতেও যেন দুজনকে অপসরা লাগছে। সিঁড়িতে দুজন আসতেই রাফিয়া বলল, এই তোরা আমার সাথে চিট করেছিস, আমাকে এই শাড়ি পরিয়ে দুজনে গাউন পরে রেডি হয়েছিস। তুবা বলল, ভাবি, তুমি বিবাহিত আর বিবাহিত মেয়েরা শাড়ি পরে, তো তুমি বিবাহিত ওইটা মানুষকে বোঝাতে হবে তো, নইলে আমার ভাইয়াকে আবার বিয়ে দিতে হবে। রাফিয়া আর কিছু বলল না। এখানে বড়রা রয়েছে, এদের লজ্জা নাই, থাকতে পারে, তবে তার তো আছে। তনিমা নেওয়াজ আর রেহানা নেওয়াজ বলল, রাফিয়া, তোকেও সুন্দর লাগছে, আর শাড়িতেই তোকে ভালো মানায়। রাহেলা নেওয়াজ বলল, আরে রাফিয়া, তোকে ওদের থেকে সুন্দর লাগছে, মাইয়া মনে শাড়িতেই সুন্দর, ওসব ঢঙের পোশাক পরার চেয়ে শাড়ি ভালো। একটা কথা শুনিসনি, শাড়িতেই নারী। তুবা রোজা দুজনে আকাশ থেকে পড়ল। এরা কি সুন্দর বৌমার প্রশংসা করছে, অথচ মেরাবাদ, ইহা বড় অন্যায়, এ মানা যায় না। আর রোজা কিছুতেই মানবে না। রোজা সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, বাহ বাহ, বউয়ের প্রশংসা করছো, অথচ আমরা বাদ। তা নিয়ে নেওয়াজ মৃদু হাসলেন, আসলেই তো এক বৌমা বাদ পড়েছে, এটা তো সত্যি অন্যায়। তিনি রোজাকে কাছে ডেকে বলেন, নামা, তোকেও অনেক সুন্দর লাগছে, আমার দুই বউ। এই যা কিছু বলে ফেলছিলেন এক্ষুনি। একটু থেমে তুবাকে কাছে ডাকলো, তারপর আবার বলল, আমার সব মেয়ে বৌমারাই সুন্দর।
রোজা হেসে তানিয়া নেওয়াজের কথায় ভুল ধরে বলল, বড় আম্মু, মেয়েরা আর বৌমা, মানে একটা বৌমা, তুমি কথায় ভুল করেছ। রেহানা নেওয়াজ বলল, হয়েছে, আর ভুল ধরতে হবে না, এদিকে আসেন দেখি, নজর কেটে দেই। ও আম্মু, ছোটবেলায় যে নজর কেটেছে তার জন্যই আজ পর্যন্ত একটা ছেলে সামনে আসে না, আর কি নজর কাটবে। রেহানা নেওয়াজ ঠিক বুঝতে পারলো রোজার দুষ্টুমি শুরু, তাই তিনি আর কথা বাড়ালেন না। মিরান রেডি হয়ে নামতে নামতে তুবাকে বলল, হেই প্যাচারানি, তোকে তো একদম ভালো দেখাচ্ছে না তুই। কথা শেষ করার আগে তাজারুল নেওয়াজ আর মোস্তফা নেওয়াজ রুম থেকে বের হলো। মিরান ওখানেই কথার ফুল স্টপ টেনে নিল। এই দুই ভাইয়ের সামনে তাদের মেয়েদের কিছু বলে বকা খাওয়ার ইচ্ছে নেই, তবে তুবার মুখ দেখে বোঝা গেল প্রচণ্ড রেগেছে। মিরান এসে তুবার কাছে দাঁড়িয়ে বলল, মজা করেছি, তুই তো আসমানের পড়ি, না তার থেকেও সুন্দর, বড় আব্বু তোর এই মুখ দেখলে আমাকে বকা দিবে। তুবা তাও কোনো কথা না বলে চুপ করে রইল। মিরান আবার বলল, তুবা রানী, রাগ কমাও, তোকে রাগলে ভালো দেখায় না। আবার, ও সরি, তোকে ভীষণ সুন্দর লাগছে, হয়েছে, এবার সত্যি প্রশংসা করলে নাকি খারাপ বলায়? রাগ করেছি তাই ভালো বললে। মিরান তুবাকে ভালো করে খেয়াল করে বলল, দুইটাই আপনাকে দেখতে ভালো লাগছে বেআইন, বলে সবাইকে গাড়ির দিকে আসতে বলে বাইরে যেতে লাগলো। তাজুল নেওয়াজ বলল, তোমার ভাই কোথায়, সে যাবে না? ভাইয়া তো বরপক্ষ হয়েছে, শুনলাম সমুদ্র ভাইয়া নাকি ভাইয়াকে স্পেশালি ইনভিটেশন পাঠিয়েছে, ভাইয়া যদি সমুদ্র ভাইয়ের বাড়িতে যাবে। বলে মিরান গাড়ির দিকে গেল, সবাই তার পিছনে যেতে লাগলো। তুবা গিয়ে পেছনের সিটে বসলো। তুরজান আজ বাইক নিয়ে যাবে, তাই একটাতে বড়রা যাবে আর একটাতে মিরানরা যাবে। আগের গাড়িতে সবাই উঠে পড়েছে, রোজারা পিছনে গাড়িতে যাবে। সবাই গাড়িতে উঠে পড়েছে। রোজা যেই গাড়িতে বসতে যাবে অমনি রাহেলা নেওয়াজ বলল, রোজা উঠিস না আগেই কেন গ্রানি? আমরা নূরকে যা দিব ওই আসল জিনিসটাই ফেলে এসেছি, একটু এনে দেয়। রোজা বলল, গ্রেনি, তোমার সাথে আমার কোন জন্মের শত্রুতা? তোমাকে আসল জিনিসটাই ফেলে আসতে হলো। জিয়ানা দিদি ভাই, এই দূরে যাবি আর আসবি। রোজা অনিচ্ছা সত্ত্বেও বাড়িতে আবার গেল। তুরজান ভিতরে থাকায় বাড়ি লক করা হয়নি। রোজা রাহেলা নেওয়াজের ঘর থেকে নূরের জন্য বানানো সেই বালাজোড়া নিয়ে বেরোতেই আবার ধাক্কা লাগলো, যেন শক্তপোক্ত কাঠের সাথে বাড়ি খেয়েছে। রোজা বলল, কেরে, আজকে কি ধাক্কাধাক্কি দিবস মনে হয়েছে, শুধু সবাই ধাক্কা মারছে? সামনে তাকাতেই তুরজানকে দেখতে পেল, কালো শার্ট, ফর্মাল প্যান্টের সাথে ইন করে পরা, পায়ে স্যান্ডেল, কালো শু, চোখে সানগ্লাস, চুলগুলো ব্যাক ব্রাশ করে রাখা, দেখতে বেশ ভালোই লাগছে। মানে রোজার চোখেই প্রথম তুরজান নেওয়াজকে একদম হিরোর মতো লাগছে। তবু রোজা যদি বলে আপনাকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, তবে অনেক ক্ষতি হয়ে যাবে, তবে ভালো লাগা এক সাইডে রেখে বলল, এই তুরজান ভাই, আপনি কি কানা? হোয়াট না, মানে সানগ্লাস পরে চার চোখ বানিয়ে তাও চোখে দেখছেন না, তাই বললাম আর কি। তুরজান রোজার পরনে গাউন দেখে ভুরু কুচকে বলে, এটা পরেছিস কেন, শাড়ি পছন্দ হয়নি? না তেমন না, তো শাড়ি আমি চয়েস করেছি এই জন্য। আরে ধার, তাও না, তো শাড়ি পরিসনি কেন? শাড়ি উঠিয়ে রাখার জন্য দিয়েছি। আরে আমার কথাটা তো শুনবেন, কথা শোনার মতো টাইম আমার নেই, তোর যা ইচ্ছে পড়েছিস, আমার কি? বলে তুরজান গট গট পায়ে বেরিয়ে গেল। রোজা পেছন থেকে ডাকলো, তুরজান ভাইয়া, আরে কথাটা তো শুনুন। রোজার কোনো কথাই শুনল না, আসলে শোনা উচিত নয়। তুরজান ওই শাড়িটা রোজাকে না জানিয়ে কিনেছিল, রোজারও বেশ পছন্দ হয়েছে ওইটা। তুরজান বলেছিল কালকে ওটাই পরতে, রোজাও বেশ পছন্দ ছিল, এজন্য ভেবেছিল আজ ওটাই পরবে, কিন্তু তুবা পরতে দিল কই। রোজা মনে মনে বললে, এরা দুই ভাই বোন মিলে কি শুরু করেছে, একজন শাড়ি না পরায় রাগ দেখাচ্ছে, আর একজন গাউন না পরায় বলল যাবে না। দুই ভাই বোন পাগল নাকি? পাগলা ঘরেতে দরজা খোলা পেয়ে এসে চলে আমাদের বাড়িতে উঠেছে, আর উনি এমনভাবে রাগ দেখাচ্ছে যেন কি হয়েছে, সাংঘাতিক কাজ হয়েছে। কারোর হাজব্যান্ডও মনে হয় এমন রাগ দেখায় না, এ আর আমার ওপর শাড়ি না পরায় রাগ দেখাচ্ছে। শাড়ি কিনে দিয়েছেন, তার জন্য কি মাথা কিনে নিয়েছে যে রাগ অভিমান দেখাবেন? একাই বিড়বিড় করতে লাগলো। আনমনে গাড়ির দিকে এগোলো। রাহেলা নেওয়াজ জিনিস দিতে গাড়ির কাছে যেতেই রেহেনা নেওয়াজ এক প্রকার চেঁচিয়ে বললে, এই তোর গাউনে কালি লাগলো কি করে? রেহেনা নওয়াজের কথাটা শুনে সবাই একসাথে রোজার দিকে তাকালো। রোজা নিচের দিকে তাকে দেখলো, গাউনের পাশের দিকে সত্যি কালো কালি লেগে আছে। যদিও তার মুখে অবাক ভাব, কিন্তু মনে মনে সে নিজেই জানে এটা কিভাবে লাগলো। কিছুক্ষণ আগেই তো ইচ্ছে করে লাগিয়েছে, নয়তো অন্যের রাগ দেখবে কে? রোজা কপালে হাত দিয়ে বলে, এই সর্বনাশ, কালি লাগলো কিভাবে?
তুবা সামনে গাড়ি থেকে নেমে এগিয়ে এসে বলল, দেখি দেখি, আরে সত্যি তো, এইটা তো পুরো নষ্ট হয়ে গেল। মিরান পিছন থেকে বলে উঠল, উফ, এতক্ষণ রেডি হয়ে এখন আবার নতুন করে রেডি হতে হবে, মেয়ে মানুষদের নিয়েই সমস্যা। রোজা বিরক্ত হয়ে বলে, একটু চুপ করবে তুমি ভাইয়া? রাহেলা নেওয়াজ ভুরু কুচকে বললেন, এখন কি করবি? এই গাউন পরে তো আর যাওয়া যাবে না। রোজা একটু ভেবে মুখ কাঁচমুচি করে বলল, আমি এখন কি পরে যাব? মিরান বলল, তুই থাকবো না, আমরা ঘুরে আসি। যাও যাও, আমি যাব না। তুরজান বাইকে বসে এতক্ষণ সব দেখছিল, তবে একটা কথা বলল না। তানিয়া নেওয়াজকে বলল, আম্মু, আমি সমুদ্রের বাসায় যাচ্ছি বলে বাইক স্টার্ট দিল। রোজা ভুরু কুচকে তাকে তুরজানের গোষ্ঠী উদ্ধার করে ফেলল। তানিয়া নেওয়াজ বললেন, আস্থা ঝগড়া বাদ দে সবাই। রোজা, তুই তাড়াতাড়ি গিয়ে অন্য কিছু পরে আয়। তারপর মিরানের উদ্দেশ্যে বলল, মিরান, আমরা আগেই গেলাম, তুই ওদেরকে নিয়ে আয়। মিরান মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। রোজা যেন এই কথাটার জন্য অপেক্ষা করছিল। সে দ্রুত বলল, তোমরা যাও, আমরা এখনই আসছি বলেই দৌড়ে আবার বাড়ির ভিতরে ঢুকতে গিয়ে আবার ফিরে এলো। এসে দেখলো রাফিয়া আরাসকে নিয়ে দাঁড়িয়ে আছে। রোজা আরাসকে মিরানের কোলে বসিয়ে দিয়ে রাফিয়াকে ব্যাক সিটে বসতে বলল। তুবা মুখ গোমরা করে বসে আছে। কি মুশকিল, নিশ্চয়ই রোজা শাড়ি পরবে। রাফিয়াও শাড়ি পরেছে, আর ও একা গাউন পরে যাবে এটা ভেবে মন খারাপ করছে। রোজা গাড়ির উইন্ডো দিয়ে তাকে বলল, তুবা, শাড়ি পরবি? না। আরে শাড়ি পর না, শাড়িতে তোকে অনেক সুন্দর লাগে। রাফিয়া বলল, তুবা যা, শাড়ি পরে আয়, তাহলে তিনজনের শাড়িতে ভালো লাগবে। আমার ভালো নতুন শাড়ি নেই, যা আছে সব পরে ফেলেছি। মিরান চট করে বলল, সব মেয়ে মানুষের ঢং, এই তোরা যা করার তাড়াতাড়ি কর, নয়তো ফেলেই চলে যাব। রোজা মিরানের কথা সাইডে রেখে তুবার দিকে তাকে বলল, ভাইয়া, কালকে একটা শাড়ি আনলো, তোকে দেয়নি? বনু, তুই কাজের একটা কথা মনে করেছিস, আমি তো শাড়ির কথা ভুলে গেছিলাম, দাঁড়া শাড়িটা নিয়ে আসি। ভাইয়া, তোমাকে যেতে হবে না, তুবাকে নিয়ে আমি যাচ্ছি, আর তুবা আজকে ওই শাড়িটাই পরবে বলেই রোজা তুবাকে নিয়ে হাঁটা ধরল। মিরান পেছন থেকে বলল, আরে বনু শোন, শাড়িটা। কথা শেষ হওয়ার আগে রোজা বলল, জানি শাড়িটা তুবার জন্য এনেছ, ওকে দাওনি? মিরান আহাম্মক, ওটা বোন নাকি শত্রু? রোজা তুবাকে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে গেল। বাড়ির ভেতরে ঢুকে রোজা হাফ ছেড়ে বাঁচল। দৌড়ে মিরানের রুম থেকে শাড়ি নিয়ে এসে দরজা লাগিয়ে বিছানায় বসে পড়ল। তুবার দিকে তাকে বলল, তা ভাবি, শাড়িটা পছন্দ হয়েছে? তুবা যেন রোজার মুখে ভাবি ডাক শুনে লজ্জায় রাঙা হয়ে গেল। রোজা চোখের ইশারা দিয়ে বলল, খুব। দেখতে হবে তো ভাইয়াটা কার, যতই হোক ভাইয়াটা তো আমার, তাই পছন্দ সুন্দর না হয় উপায় আছে। রোজা ভেবে বলল, আচ্ছা তুবা, তুই ভাইয়াকে তোর মনের কথা বলিস না কেন? ভীষণ ভয় হয় যদি মনের কথা বলতে গিয়ে আমাদের ফ্রেন্ড হিসেবে থাকা সম্পর্কটাও নষ্ট হয়ে যায়। রোজা আর কিছু বলল না, তুবাকে বলল শাড়ি পরে নিতে। তুবা ওয়াশরুমে যেতেই রোজা নিজেই নিজের দিকে তাকিয়ে হাসলো, বিড়বিড় করলো, তুরজান ভাই খুব রাগ দেখাচ্ছিলেন না, এবার দেখেন আমি কি করি। রোজা আলমারি খুলে সে শাড়িটা বের করলো। শাড়িটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে তাকে রইল। কালকের কথা মনে পড়ল। তুরজান যখন শাড়িটা হাতে দিয়ে বলেছিল, কালকে এই শাড়িটা পরিস, রোজা ঠোঁট বাঁকিয়ে বলল, এত রাগ দেখানোর কি আছে? মানলাম কেউ কিছু দিলে তা পড়তে হয়, যদি না পড়ি তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? কিন্তু কথাটা বললেও শাড়িটা খুব যত্ন করে বিছানায় রাখলো। তারপর আবার নিজেই বিড়বিড় করলো, যাই হোক, এত ঝামেলা যখন হলো এই শাড়ি পরা নিয়ে, তখন পরেই ফেলি। রোজা ধীরে ধীরে শাড়িটা পরতে লাগলো। শাড়ি পরে যখন আয়নার সামনে দাঁড়ালো তখন নিজে একটু থমকে গেল। মেরুন আর গোলাপি হালকা কাঁচ করা শাড়িটা তার গায়ে দারুণ মানিয়েছে। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপ বাম আর খোলা চুল, সব মিলিয়ে তাকে যেন আরও শান্ত আর সুন্দর লাগছে। তবু আয়নায় রোজার দিকে প্রতিবিম্ব দেখে বলল, উফ, এখন যদি তোকে কেউ দেখে, সে দেখেই তো পাগল হয়ে যাবে, আর তোকে দেখে আমার ভাই। কিছুক্ষণ পর রোজা আর তুবা নিচে নামলো। তুবাকে আজ নিজ ইচ্ছেতে রোজার সামনে বসিয়েছে, নিজে ব্যাক সিটে বসেছে। গাড়িতে সবাই উঠে বসেছে। সামনের গাড়িতে বড়রা চলে গেছে, আর পিছনের গাড়িতে মিরান, তুবা, রাফিয়া, রোজা আর আরাস। রোজা গিয়ে ব্যাক সিটের জানালার পাশে বসলো। শাড়ির আঁচলটা ঠিক করতে করতে মনে মনে বিড়বিড় করলো, উফ, এত ঝামেলা করে শেষমেশ শাড়ি পরতে হলো, এই শাড়ি সামলাতে গিয়ে আমি শেষ। রাফিয়া পাশে বসেই ফিসফিস করে বলল, সত্যি করে বলতো, তুই ইচ্ছে করে গাউনে কালি লেগেছিস না? রোজা চোখ বড় বড় করে বলল, কি বলছো ভাবি, আমি কেন ইচ্ছে করে এতটা একটা ড্রেস নষ্ট করব? রাফিয়া ঠোঁট বাঁকিয়ে বলল, আমাকে বলার দরকার নেই, তোর মুখ দেখে বুঝছি। রোজা ভুরু কুচকে বলল, চুপ থাকো তো ভাবি, এত বেশি বোঝো কেন তুমি?
মিরান সামনে থেকে ঘুরে বলল, এই তোরা দুইজনকে আবার ষড়যন্ত্র করছিস রে? রোজার সাথে সাথে বলল, তোমার বিরুদ্ধে। মিরান নাটকীয়ভাবে বুক চেপে বলল, হায় আল্লাহ, এই বাড়িতে আমার জীবন নিরাপদ না। গাড়ির সবাই হেসে উঠল। এদিকে তুরজান বাইক নিয়ে আগে বেরোলেও গন্তব্যের উদ্দেশ্যে যায়নি, রোজাদের গাড়ির সামনে চলছে। কিছুটা দূরে গিয়ে সে সানগ্লাসের ভেতর দিয়ে মিররে তাকালো। পেছনের গাড়ির জানালায় রোজার মুখ দেখা যাচ্ছে। হাওয়ায় তার চুল উড়ছে আর শাড়ির আঁচল একটু একটু দুলছে। তুরজান কয়েক সেকেন্ড তাকে রইল, তারপর নিজে মাথা ঝাঁকিয়ে বলল, যাক, বউ আমার রাগ অভিমান বোঝার মতো বড় হয়ে গেছে। তুরজানের ঠোঁটে অজান্তে হালকা হাসি ফুটে উঠল। কিছুক্ষণ পর সবাই নূরদের বাড়িতে পৌঁছে গেল। বাড়ির সামনে তখন বেশ কোলাহল, রঙিন আলো, ফুলের সাজ আর গানের শব্দে পুরো বাড়ি উৎসব মুখর। গাড়ি থামতেই তুবা লাফ দিয়ে নামলো। উফ, কি সুন্দর সাজিয়েছে। রোজাও নেমে চারপাশে তাকে বলল, ওয়াও, একদম সিনেমার মতো লাগছে। ঠিক তখন নূরের বড় বোন অনন্যা এসে বলল, রোজাস্মিতা এতক্ষণ পরে আসলে কেন? ভেতর থেকে নূরের মা এগিয়ে এসে সবাইকে স্বাগত জানালেন। এসে কতক্ষণ ধরে অপেক্ষা করছি তা নিয়ে নেওয়া শেষে বলে রেডি হতে গিয়ে একটু দেরি হয়ে গেল। রোজা আর তুবা একে অন্যের দিকে তাকিয়ে হেসে ফেলল। ভেতরে ঢুকতেই দেখা গেল নূর হলুদের স্টেজে বসে আছে, চারপাশে হলুদ ফুলের সাজ আর সামনে অনেক মেয়েরা গান গাইছে। নূর রোজাকে দেখে হাত নাড়ল, এই দিকে আয়। রোজা যেতেই নূর বলল, তোদের সাথে কথা নেই, তোরা লেট করেছিস। রোজা এগিয়ে গিয়ে বলল, আরে একটা সমস্যায় পড়েছিলাম তাই লেট হয়েছে। ওহো, আজ তোকে একদম রানীর মতো লাগছে। নূর হেসে বলল, তোরও তো কম লাগছে না, কে শাড়িটা বেছে দিয়েছে? রোজা একটু থেমে বলল, আমি। মানে? তুবা পাশে থেকে বলে উঠল, প্রফেসর তুরজান নেওয়াজ, আমার ভাইয়া। রোজার সাথে সাথে তুবার দিকে কটমট করে তাকালো। নূর মুসকে এসে বলল, ও তাই বল। রোজা বিরক্ত হয়ে বলল, তোমরা দুজন না থাকলেই শান্তি। এই সময় মিরান এসে বলল, এই তোরা কি এখানে আড্ডা মারবি না হলুদ দিবি? নূরের এক খালা বললেন, হ্যাঁ হ্যাঁ, আগে হলুদ দাও। তুবা আর রোজা এগিয়ে গেল। রোজা যখন নূরের গালে হলুদ লাগাতে গেল তখন পিছন থেকে কেউ বলল, ধীরে লাগান বেনরা, না হলে পুরো মুখ হলুদ করে দিবেন। রোজা পেছনে তাকিয়ে দেখলো কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। বোঝার বাকি রইল না এরা ছেলে বাড়ির লোক। তবে মেয়েরাও কম কিসে। রোজা, তুবা, নূরের খালাতো বোন ইরা, সাথে আরও 3-4টা মেয়ে, সবার চোখে দুষ্টু হাসি। রোজা ভুরু তুলে বলল, আপনাদের খুব অভিজ্ঞতা আছে মনে হচ্ছে। একটা ছেলে শান্ত গলায় বলল, বলতে পারেন, কিছু কিছু ব্যাপারে আছে। রোজা ঠোঁট বাঁকি বলল, তাহলে আসুন আপনি হলুদ লাগান। বলে হঠাৎ হলুদের বাটি এগিয়ে দিল। একটা ছেলে বলল, বেয়ানরা তো মাশাআল্লাহ, এত সুন্দর বেয়ান থাকতে আমরা এখনো সিঙ্গেল থাকি কি করে? রোজাদের সাথে থাকা একটা মেয়ে বলল, তা বেয়ানগণ শুধু মুখে ফটর ফটর করেন না কাজেও? চারিদিকে হাসির রোল পড়ল। ছেলেরাও কম না, তারা বলল, কাজে তো আমরা এক্সপার্ট আছি, কিন্তু আপনারা কতখানি তা দেখান। চ্যালেঞ্জ করছেন বলতে পারেন, তাই তা কি করতে হবে? একটা ছেলে রোজাকে দেখে হলো, বেআইন, এসে আমাদের দলের কাউকে হলুদ লাগিয়ে দেখান। রোজা তো কোনো ছেলেকে স্পর্শ করবে না, তবে মেয়েরা সবাই বলছে এগোতে। ছেলেরাও চ্যালেঞ্জ করছে, এগোবে কি এগোবে না ভেবে তুরজানকে দেখে আবার থেমে গেল। তুরজান ওপাশ ফিরে কারোর সঙ্গে ফোনে কথা বলছে। এই লোক নাকি ছেলের বাড়ি থাকবে, তো এখানে কেন? একটা ছেলেকে জিজ্ঞেস করতেই বলল, ও ভাই, ও আমাদের দলের লোক। তো আর কি, হলুদের বাটি থেকে একটু হলুদ তুলে এগিয়ে গিয়ে তুরজানের মুখে লাগিয়ে দিল। তুরজানের গায়ে হলুদ লাগতেই সবাই চেঁচিয়ে উঠল। কেউ বলল, বেআইনদের সাহস আছে, কেউ সিটি মারল, তো কেউ হাতে তালি দিল। মোট কথা, গায়ে হলুদের অনুষ্ঠান এখন একেবারে জমে উঠেছে। তুরজান এখনও ভুরু কুঁচকে রোজার দিকে তাকিয়ে আছে, যেন অবাকের শীর্ষ পর্যায়ে। রোজা তুরজানের দিকে তাকিয়ে বলে, কি ওভাবে তাকাচ্ছেন কেন? গালে হলুদ দিলি কেন? রোজা কি বলবে, সে তো অন্য কাউকে স্পর্শ করবে না ভেবে বাড়ির লোকের গায়ে হলুদ ছোয়ালো। যদি মিরান থাকতো তাহলে মিরানের গালে হলুদ দিত, কিন্তু সে তো মেয়ের বাড়ির লোক হিসেবে আছে। তুরজানের দিকে তাকে বলল, সরি, বাট একটু ম্যানেজ করে নিন। তুরজান ফোন পকেটে রেখে বলল, কেন? কেন আমি তোর কথা শুনে সিচুয়েশন ম্যানেজ করবো? হোয়াই? তুই আমার কথা শুনিস যে আমি তোর কথা শুনবো? রাগ দেখাচ্ছেন? তোর ওপর রাগ দেখাবো কেন? হু আর ইউ? দেখুন, আপনার কথা শুনে আমি শান্ত হয়ে গেছি। কম কথা বলি, ছোটাছুটিও করি না। আপনার দেওয়া শাড়ি পরার জন্য আমি একটা আমার এক্সট্রা ড্রেসও নষ্ট করেছি। তো আজব ভাই মানুষ আপনি।
আমি আপনার জন্য এত কিছু করলাম আর আপনি একটু ম্যানেজ করতে পারবেন না? এখন আপনি রাগ দেখালে আমি বাড়ি ফিরে যাব কিন্তু। যা তোকে বেঁধে কে রেখেছে আর শাড়ি বা কে পরতে বলেছে? বাবা, শাড়ি পরে নিয়ে জন্য রাগ দেখালেন, আবার পরছি তার জন্য রাগ দেখাচ্ছেন? রোজা রাগ করে তুরজনের সামনে থেকে চলে আসলো। তুরজনের ভাবাবেগ বোঝা গেল না। এই লোকের সাথে কথা বলার চেয়ে না বলাই ভালো। রোজার ঠেকাও পড়েনি কথা বলার। তখনই সমুদ্রে এসে হাজির হলো নূরের সামনে। সমুদ্রের গায়ে হলুদ পাঞ্জাবি, হালকা হলুদ রঙা গাল, দেখতে মাশাআল্লাহ লাগছে। নূর লজ্জায় চোখ নামে নিল। মূলত সবাই ঠিক করেছে ছেলের হলুদ শেষে মেয়ের হলুদে ছেলে উপস্থিত থাকবে, তাই তো নূরের হলুদ বিকেলে করা হচ্ছে। তুবরা সবাই সমুদ্রকে নিয়ে গিয়ে নূরের পাশে বসালো। বড়রা সবাইকে তাড়া দিল তাড়াতাড়ি হলুদ শেষ করতে। বড়রা আগে হলুদ দিয়েছে, ছোটরা দিলেই শেষ। নূরকে গোসল করাবে। বড়রা ওদিকে যেতে রোজা বলল, ভাইয়া দুলা ভাই, হলুদ লাগিয়ে শেষ করুন, আমার বেষ্টুকে গোসল করাতে হবে। সমুদ্র হালকা হলুদ নিয়ে নূরের গালে হলুদ লাগাতে চারপাশে হাসির রোল পড়ে গেল। সমুদ্র নূরের কানের কাছে মুখ নিয়ে বলল, নূর রানী, তুমি আমার জীবনের জন্য উপরওয়ালার দেয়া শ্রেষ্ঠ নূর। কথা দিচ্ছি এই নূর জীবন থাকতে নিভতে দেব না। তুবা সহ বাকি মেয়েরা হাততালি দিয়ে বলল, এই তো গায়ে হলুদের আসল মজা এখন শুরু। নূর যেন আরও রঙা হলো চারদিকের কথায়। অনন্যা আসলো নূরকে গোসল করানোর জন্য নিয়ে যেতে। মেয়েটার আজকে বড় সুখের দিন। তারও তো একদিন ঠিক এইভাবে হলুদ হয়েছিল। শুধু হলুদ না, ওই লোকের সাথে 2 মাসের মতো সংসারও করা হয়েছিল। লোকটাকে তার বাবা পছন্দ করেছিল, তবে বাইরে আর ভেতরে বলতে একটা শব্দ আছে। তার বাবার পছন্দ ও এই শব্দের কাছে হেরে গিয়েছিল। অনন্যারা বরাবরই মধ্যবিত্ত। লোকটা তার সাথে প্রথমে ভালো ব্যবহার করলে পরে ঠিকই আসল রূপ দেখিয়েছিল। প্রতিদিন নেশা করে এসে মারধর করত। যৌতুক দেয়া সত্ত্বেও আরও টাকার জন্য অনন্যাকে চাপ দিত। পরিশেষে সব সহ্য না করতে পেরে তার বাবা তাকে ফেরত আনেন। কোনো বাবা তো আর মেয়েকে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখতে পারে না। পরে তার বাবাও দুনিয়া থেকে বিদায় নেন। ভাগ্যের পরিহাসে আজ সে ডিভোর্সি মেয়ে সমাজের চোখে। এসব পুরনো কথা ভাবতেই চোখের কার্নিশে জল জমল। তবে বোনের আনন্দে সে অনেক খুশি। নূরকে গোসলের জন্য তাড়া দিয়ে নিয়ে যাওয়ার সময় মিরান মজা করে বলল, বাহ, বেশ ধাক্কাধাক্কি। আপনাদের বাড়িতে আসলাম, কই কথাই তো বললেন না। অনন্যা নত মস্তিষ্কে বলল, আসলে একটু বিজি ছিলাম। আপনার কিছু লাগবে? লাগবে তো অনেক কিছু দিবেন। বুঝিনি। বোঝা লাগবে না মানে কিছু না, সময় হলে বুঝে নিয়েন। মিরান আর কিছু বলল না, অন্য পাশে চলে গেল। অনন্যা হতবাক হয়ে গেল। এই ছেলে প্রথম দিন থেকেই কেমন আচরণ করা অদ্ভুত। নূরকে গোসল করানো হবে, তুবাও সেদিকে গেল। রোজা রাফিয়ার কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। শাড়ি কেমন ঢিলা ঢিলা লাগছে, কুচি এলোমেলো হয়ে যাচ্ছে। হয়তো শাড়ি পরার অভ্যাস নেই তাই। তাছাড়া শাড়ি একদম ঠিকঠাক আছে, ব্যাগে সেফটি পিন আছে। শাড়ি আরও ভালো করে ঠিক করে নেওয়া উচিত ভেবেই পা বাড়ালো। রোজা ফাঁকা জায়গায় আসতে তুরজান সামনে এসে দাঁড়ালো। রোজা কিছু বলতে গিয়েও বলল না। ওই লোকের সাথে কথা নেই, তখন কেমন করে কথা বললাম। রোজা তুরজানকে এড়িয়ে যাওয়ার সময় হাতে টান পড়ল। রোজা না তাকে আবার চলে যাওয়ার জন্য পা বাড়ালো। নাসারার নামগন্ধ নেই। তুরজান ধরেছে ওই জিম করা বডির সাথে রোজার চিকনা শরীর কি আর পারে? রোজা পিছনে ফিরে বলল, আজব তো, হাত ধরে এমন টানাটানি করছেন কেন? তুরজান রোজার হাত ধরে এক ঝটকায় তার সামনে দাঁড় করালো। এক পা করে এগোতে লাগলো। তুরজান 1 পা এগোচ্ছে আর রোজা 2 পা পিছাচ্ছে। রোজা কাঁপা কাঁপা গলায় বলল, তুই তুরজান ভাই এভাবে এগোচ্ছেন কেন? ভয় পাচ্ছিস? না, আমি ভয় পাবো কেন? তোতলাচ্ছিস কেন? কই, আপনি কি নেশা করেছেন? আপনার চোখ কেমন যেন হয়ে আছে। কেমন হয়ে আছে? আমার চোখের সব দেখতে পারিস, কিন্তু যা দেখাতে চাচ্ছে ওইটা বাদে। মানে? এমন সময় রোজা গিয়ে আটকালো একটি সোফায়। পিছনে যাওয়ার উপায় নেই, ধাপাস করে সোফায় বসে পড়ল। রোজা 2 হাতে মুখ ঢেকে বলল, সরি, আর এমন করব না, এবারের মতো মাফ করে দেন। গালে হাত দিয়েছিস কেন? যদি মারেন? মেরেছি কখনো? সেদিন ভার্সিটি থেকে আসার সময় মারলেন। ওখানে কার দোষ ছিল? মানছি ওখানে আমার দোষ ছিল। মেরেছেন, ভালো করেছেন, এখন আমাকে যেতে দেন। ধরে রেখেছি, যা সামনে থেকে সরুন। আমি আর ভুলেও আপনার গালে হলুদ দিব না। তুরজান নিরুদ্দেশ হয়ে বলল, সেইটা তোর ব্যাপার, বাট এবার হলুদ লাগানোর পানিশমেন্ট কি হবে? আপনি যা বলবেন তাই করব, প্রমিস। তুরজান ঝুঁকে সোফার দুপাশে হাত রেখে দিল।
রোজা এখন একদম বন্দি, পেছনে সোফা, সামনে তুরজান। তুরজান বলল, হলুদ ক্লিন কর। রোজা যেন আকাশ থেকে পড়লো, সে হলুদ ক্লিন করবে কিভাবে? তার ব্যাগ তো রাফের কাছে রেখে এসেছে, টিস্যু তো হাতে নেই, যা ছিল নিজের হাতে লাগা হলুদ ক্লিন করেছে। রোজা বলল, ভাবির কাছে রেখে এসেছি ব্যাগ, আমার কাছে টিস্যু নেই, তো আমি কি করব? তোর শাড়ি দিয়ে ক্লিন কর, ফাস্ট কর। হ্যাঁ, আসছে শাড়ি দিয়ে ক্লিন করব, পারতাম না, দেখি সাইডে যান। হোয়াট? আমি তোর জান টান হতে পারবো না। দেখুন তুরজান ভাই। কথা শেষ হওয়ার আগেই তুরজান বলল, দেখছি। রোজা মহা মুসিবতে পড়েছে, না বলছে এই লোক উল্টো করে আরেক কথা বলছে। রোজা এবার বলল, দেখুন কথা ঘোরাবেন না, আমার কাছে টিস্যু নেই আর আমি শাড়ি দিয়ে ক্লিন করতে পারবো না। আমার টাকার শাড়ি, আমার গালে লাগা হলুদ ক্লিন করবি, তোর প্রবলেম কোথায়? রোজা খুঁজে পাচ্ছে না। এই লোকের সাথে কথায় রোজা যদিও হারবে না, তবে ওই চোখের দিকে তাকালে ইদানিং সব গোলমাল পাকে যাচ্ছে। স্বচ্ছ চোখে কিছু একটা তো আছেই, রোজা আবার প্রেমে টেমে পড়ছে না তো? অন্যদিকে তাকে রোজা বিড়বিড় করলো, চোখ দিয়ে আপনি মানুষ মারতেও সক্ষম প্রফেসর তুরজান নেওয়াজ, আপনাকে তো পুলিশে দেওয়া উচিত। বেটা মানুষের চোখে এত সুন্দর হতে হবে কেন? রোজাকে অন্যদিকে তাকে চুপ করে থাকতে দেখে তুরজান বলল, কোন দেশে হারালি? ক্লিন কর। দেখুন তুরজান ভাই, কেউ চলে আসবে, আসুক, তাতে আপনার কি আমার কি, তুই ক্লিন কর। সেই বাচ্চাদের মতো কখন থেকে বলছেন ক্লিন কর ক্লিন কর। তুরজান নিরুদ্দেশে বলল, ওকে, তোর ক্লিন করতে হবে না, আমার হলুদ আমি ক্লিন করছি। রোজা খুশি হয়ে বলল, রোজা হাফ ছেড়ে বাঁচলো, অন্যদিকে মুখ করে ভাবলো, যাক এবারের মতো বেঁচে গেছে। বাবারে, এই জীবনে আর এই লোকের গালে হলুদ লাগাবে না। গালে তো হলুদ লাগানো বাদ, জীবনে আর এই লোকের আশেপাশে যাওয়ার ইচ্ছে নেই। সাথে জ্বালানোর কথা আর চ্যালেঞ্জের কথা দুটোই বাদ। রোজা এবার মেনে নিল সে হেরে গেছে। ভাবনার মাঝেই রোজা নিলে নিজের গালে খোঁচা খোঁচা দাড়ির ব্যথা অনুভব করতে লাগলো। দাড়ির মালিক আর কেউ না, রোজার ভাষায় সেই হিটলার ব্যাটা প্রফেসর তুরজান নেওয়াজ। রোজার চোখে বিস্ময়ে হাঁ। এই লোক তার গালের হলুদ রোজার গালে লাগিয়ে দিয়েছে, বুঝতেই রোজা তুরজানের দিকে তাকালো। তুরজান ভুরু বাঁকে বলল, ক্লিন করা শেষ। রোজা দাঁত চেপে তুরজানের দিকে তাকালো, নিজের গালে হাত দিয়ে হাত চোখের সামনে এনে বলল, তার গালে হলুদে লেগে আছে। রোজা চোখ বড় বড় করে বলল, আপনি এটা কি করলেন? তুরজান একদম শান্ত গলায় বলল, আমি কি করলাম? জাস্ট হলুদ ক্লিন করলাম। আমার মুখ আপনি ক্লিনার করে মনে হয়? তো টিস্যু নেই, শাড়ি দিয়ে মুছতে পারবি না, মুখটাই বেস্ট মনে হলো। ধ্যাৎ, সরুন তো, আমার পুরো শ্বাসটাই নষ্ট করে দিলেন। তোর স্বাস্থ্য দেখছি না, এটাকে শ্বাস বলে? সারা জীবন থেকেছেন বিদেশে, বিদেশি বানরের মতো শ্বাস দেখে অভ্যস্ত, বাঙালি সিম্পল স্বাস্থ্য আপনার কাছে শ্বাস মনে হবে না। আচ্ছা ভালো, কিন্তু তুই তো শুরু করেছিস, আমি কি করলাম? ফার্স্ট দিনেই তো বলেছি আমার বউয়ের হক নষ্ট করলে তোর শোধ নিয়ে নেবে। আমি মজা করেছি। আমিও। রোজা কিছুক্ষণ চুপ করে তাকে রইল, তারপর ঠোঁট বাঁকে বলল, আপনাকে তো আমি। তুরজান ভুরু তুলে বলল, আমাকে কি খেয়ে ফেলবি? ধ্যাৎ, কিছু না, সরুন তো। আর হাত দিয়ে আমাকে বন্দি করে রেখেছেন কেন? সরুন তো, কেউ চলে আসলে খারাপ ভাবে, ভাবুক, আমাকে দোষ দিতে হবে না। তখনই একজন মহিলা পাশ দিয়ে যাওয়ার সময় বলল, বাবা, বিয়ে বাড়িতে এসব কি করছো? কেন আন্টি? বউয়ের সাথে রোমান্স করছি। মহিলা যেন আকাশ থেকে পড়লো, রোজার মুখ হা হয়ে গেছে। মহিলা ভাবলো, বাবারে, এত ছেলে না, চলন্ত গাড়ি, কোনো বাধা মানে না, মানলাম বউ, তাই বলে বিয়ে বাড়ি তো মানবে না? কি দিনকাল এলো। মহিলা বিড়বিড় করতে করতে চলে গেল। রোজা তুরজানের শার্ট বুকের কাছে টেনে ধরে বলে, হেই, আপনি পাগল? কি বললেন ওই আন্টিকে? আন্টি কতটা খারাপ ভাবলো? কি বললাম? আমি আপনার বউ লাগি কোন দিক দিয়ে? বউ লাগতে আবার কোনো দিক লাগে? রোজার পিছনে কেন পড়েছে এই লোক? রোজা তো একে মেরে ফেলতে ইচ্ছে করছে। পাগলদের পৃথিবীতে পাগলামো করার জন্য রাখা উচিত, কিন্তু যারা পাগল না হয়েও পাগলামি করে তাদেরকে রাখা উচিত না। রোজা ভুরু কুঁচকে বলল, লাস্টে কি বিশ্রী কথা বললেন? আপনি লজ্জাশরম ধুয়ে খেয়েছেন? না বললেই তো খারাপ ভাবতো বিয়ের আগে। তুরজান কথা শেষ করার আগেই রোজা তুরজানকে ধাক্কা দিয়ে সোজা করে দিতে চাইল, তবু এক পা নড়ল না, সাথে হাত এখনো সোফায় আটকানো। রোজা কি করবে যদি আরও কেউ চলে আসে? রোজা কাঁদো কাঁদো মুখ করে বলল, প্লিজ তুরজান ভাই, যেতে দেন, এরকম করছেন কেন?
তুরজান যেন এই প্রশ্নের অপেক্ষায় ছিল, সুযোগ পেয়ে বলল, এরকম করছি কেন বলে উত্তর দিবি? আপনি যাই বলেন তাই করব, তাই শুনবো, শুধু যেতে দিন। ওকে, এবার বলে ফেল, আজ কয়দিন এত ভালো ব্যবহার করার কারণ কি? চ্যালেঞ্জ। গ্র্যানি একটা চ্যালেঞ্জ দিয়েছিল, ওইটা পূরণ করতে গিয়ে ভালো ব্যবহার করেছি, তবে এখন থেকে সত্যি ভালো ব্যবহার করব, প্রমিস। আর আপনাকে জ্বালাবো না, আপনার কাছেই যাব না, আপনি বললে আপনার সামনেই যাব না, তাও যেতে দিন। তুরজান শুনতে চাইল কি, আর এই মেয়ে শোনালো কি? ভাবলো বউ তাকে হয়তো চিনতে পেরেছে, এখন দেখা যাচ্ছে যা চেনে সেটুকু ভুলতে যাচ্ছে। কপাল, সবই কপাল। একে তো বউ ছাড়া 10 বছর কাটিয়েছে বিদেশে, এখন বউ তাকে চেনে না, নতুন করে যেটুকু চিনেছে তাও ভুলতে চায়। তুরজান আর কথা বলল না, রোজাকে ছেড়ে দিল। কি আর করার, বউ তো আর স্বামী ভক্ত না। তবে তুরজানকে কিছু একটা করতে হবে, আর একে ছেড়ে দেয়া যাবে না। রোজা তুবাদের কাছে যেতে প্রশ্ন পেল, এই তোর গালে হলুদ লাগলো কিভাবে? সমবয়সী সব রোজাকে নিয়ে মজা করতে লাগলো। রোজা ঠিক কি উত্তর দিবে, তাই চুপ হয়ে সব সয়ে গেল ঠিকই, কিন্তু তুরজানকে বকা দিতে ভুলল না। এদিকে রাত 9টার দিকে নূরকে আবার স্টেজে বসালো। বড়দের করা হলুদ শেষ, এখন মেহেদি অনুষ্ঠান করে ছোটরা মিলে। নূরের সামনে কিছু মেয়েরা একসাথে ডান্স করছে, গান শুরু হয়ে গেছে, গানের তালে পুরো পরিবেশ জমে উঠেছে। রোজা পরিবারের বড়রা সবাই বাড়ি ফিরে গেছে, আর আজ দুষ্টুমি করবে ভেবে রাফিও তাদের সঙ্গে ফিরে গেছে। এখন নেওয়াজ বাড়ির 4 সদস্য আছে, রোজা, তুবা, মিরান আর তুরজান। যদিও তুরজান চলে যেতে চেয়েছিল, মোস্তফা, নেওয়াজ আর তাজারুল নেওয়াজ যেতে নিষেধ করেছে। মিরানের প্রতি বিশ্বাস নেই, মেয়ে দুটোকে দেখে সে নিজের মতো বেড়াবে রেখে, তাই তুরজানকে তাদের খেয়াল করার জন্য রেখে গিয়েছে। তুরজানের এত সাউন্ডে প্রচুর হেডেক হচ্ছে, তাও রোজা আর তুবার পাশ থেকে সরছে না। একদম স্ট্রিক্টলি একজন দায়িত্ববান হাজব্যান্ড আর দায়িত্ববান ভাইয়ের ভূমিকা পালন করছে। নাচতে থেকে একটা মেয়ে এসে তুবার রোজার হাত ধরে টান দিল, চলো নাচবে। রোজা তুরজানের দিকে তাকিয়ে বলল, না আমি। কথা শেষ করার আগে মেয়েটা তাদেরকে টেনে নিয়ে যেতে গেল। রোজার হাতে বিপরীতে টান লাগলো, পিছনে ফিরতে দেখলো তুরজানের রাগী চোখ দিয়ে বলছে, ওখানে ড্যান্স করতে গেলে মাটি চাপা দিয়ে দেব। রোজা মেয়েটার হাত ছাড়িয়ে বলল, তুমি যাও। মেয়েটা আবার গিয়ে ড্যান্স করতে লাগলো। রোজি এসে আবার তুরজানের পাশে এসে বসলো। তার পাশে তুবা, সেও ভাইয়ের রাগী চোখ দেখে ভীষণ ভয় পায়। রোজা বসে তুরজানের দিকে তাকিয়ে বলল, যাচ্ছি না, এখন হাত ছাড়ুন। তুরজান রোজার হাত ছেড়ে দিল। তার এখানে কিছুই ভালো লাগছে না। তুরজান তাকাতেই দেখল রোজার খোলা চুল আকাশে বাতাসে অবাধ্য হয়ে উঠছে। শাড়ির আঁচল বারবার নিচে পড়ে যাচ্ছে, আবার তা তুলছে। তুরজান ভুরু কুঁচকে তাকে বিড়বিড় করলো, শাড়ি সামলাতে পারবে না, সে মেয়ে সংসার সামলাবে। শেষে দেখা গেল বউ বাচ্চা সব তুরজানকেই সামলাতে হবে। বাচ্চারা আর রোজা মারামারি করবে, তুরজানকে বউয়ের অভিমান ভাঙিয়ে বাচ্চাদের শান্ত করতে হবে। একটু দূরে দাঁড়িয়ে মিরান তুরজানকে দেখছে। মিরান এসে তুরজানের পাশে বসলো, হেসে বলল, ভাই একটা কথা বলি? বনুকে কিন্তু শাড়িতে আজকে অন্যরকম লাগছে। তুরজান কিছু বলল না, কিন্তু তার চোখ তখনও রোজার দিকে। মিরান আবার বলল, এই যে তাকিয়ে আছে, ব্যাপারটা কিন্তু সন্দেহজনক। তুরজান এবার মিরানের দিকে তাকিয়ে বলল, তুই চুপ করবি? তোর বোনও পাগল, তুইও পাগল। মিরান হাসতে হাসতে বলল, ও ঠিক আছে। কি ঠিক আছে? পাগল বললাম, ভালো বলিনি। রোজাও তোমাদের 2 ভাই বোনকে পাগল বলে, মানে সবাই পাগল। ভাবছি আমাদের বাড়ির নেমপ্লেট পাল্টে ফেলব, নেওয়াজ কুঞ্জ থেকে পাগলা কুঞ্জ। তুরজান যেন অবাকের শীর্ষে পৌঁছে গেছে। রোজা তাকে পাগল বলে, ওই ভোলাভুলি মেয়েকে তো আর কথা বলবো, পরে দেখা করছি শালাবাবু। এখন বিরক্ত করা থেকে বিরত থাকুন, এই মুহূর্তে কথা বলার ইচ্ছে হচ্ছে না, তাই কথা বলার চেষ্টা না করে আপনার বোনকে বলুন আমার হেডেক হচ্ছে সেবা যত্ন করতে। সকালের আলো পুরো বাড়িকে যেন নতুন করে সাজিয়ে তুলেছে। চারিদিকে ব্যস্ততা, কেউ ফুল সাজাচ্ছে, কেউ গেস্টদের রিসিভ করছে, কেউ আবার রান্নাঘরে দৌড়াচ্ছে। আজ নূরের বিয়ে, বাড়ির প্রতিটি কোণ যেন আনন্দে ভরে উঠেছে। নূর আয়নার সামনে বসে আছে, লাল বেনারসি, গা ভর্তি গহনা, একদম পরীর মতো লাগছে তাকে। তুবা পাশে বসে হেসে বলল, বাহ, আমাদের নূর তো একদম কনে না, সিনেমার হিরোইন। নূর লজ্জায় মাথা নিচু করলো, চুপ কর না। ঠিক তখন অনন্যা এসে নূরের কপালে টিপ ঠিক করে দিল, তার চোখে পানি চিকচিক করছে।
কিন্তু ঠোঁটে হাসি রেখে বলল, খুব সুন্দর লাগছে তোকে। নূর তার হাতটা ধরে বলল, আপু তুই কাঁদছিস? না রে পাগলি, খুশির দিন আজ, কান্না করব কেন? কিন্তু ভেতরের কষ্টটা কেউ বুঝলো না, হয়তো বুঝবেও না। বাবার সেই স্বপ্ন মেয়েদেরকে বধূ বেশে দেখবে, কিন্তু তা আর দেখা হলো না। বাবা ছাড়া থাকাটা কতটা কষ্টের তা কেবল বাবাহীন সন্তানরাই জানে। নূর অনন্যাকে জাপটে ধরে বলল, আপু আমি তোর আর আম্মুর মতো অত শক্ত হতে পারি না, বাবার কথা খুব মনে পড়ে বলে কান্না করে দিল। অনন্যা তো চাইলেই কান্না করতে পারে না, সে তো বড় মেয়ে, বড় মেয়েদের কান্না করা মানায় না। নূরকে বুঝিয়ে শুনিয়ে কান্না থামালো। বিয়ের আসর বসেছে, আলো ফুল গানের সুর সব মিলিয়ে স্বপ্নের মতো পরিবেশ। নূরকে স্টেজে আনা হলো, তার চোখ বারবার এদিক ওদিক উকি দিয়ে যাচ্ছে। সমুদ্রে আসবে হয়তো, এই অপেক্ষায় হঠাৎ চারপাশে গুঞ্জন হলো, বর আসছে। সবাই তাকালো দরজার দিকে। সমুদ্রে ঢুকছে, মাথায় পাগড়ি, চোখে শান্ত দৃঢ়তা। নূরের চোখ তার উপর আটকে গেল। সময় যেন কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল। রোজা একপাশে দাঁড়িয়ে সব দেখছে। হঠাৎ পাশে এসে দাঁড়ালো তুরজান, বলল, কি দেখছিস? রোজা চোখ না সরিয়েই বলল, ভালোবাসা, পূর্ণতা। আর তুরজান একটু থমকালো। এই মেয়ে ভালোবাসা বুঝে? তুরজানের মনে তো হয় না। তুরজান বলল, ভালোবাসা তো সহজ না, আর পূর্ণতা পেতে ভাগ্য লাগে, কিন্তু সুন্দর লাগছে ওদেরকে। তুরজান এবার রোজার দিকে তাকালো। সব সুন্দর জিনিস সহজে পাওয়া যায় না। রোজা ভুরু কুচকে তাকালো, মানে নাথিং। অন্যদিকে সমুদ্র গায়ে শেরওয়ানি পরে বর বেশে স্টেজে বসেছে নূরের পাশে। মিরান এসে কাঁধে হাত রেখে বলল, কি দুলা ভাই নার্ভাস? সমুদ্রে হেসে বলে, একটু তো লাগেই, সমস্যা নেই, নূরকে দেখেন সব ভুলে যাবেন। সমুদ্রের চোখে একরাশ মায়া নিয়ে নূরের দিকে তাকে বলল, আমি তো অনেক আগেই হারিয়ে গেছি। বিয়ের কাজ শুরু হলো। কাজী সাহেব পাশে বসলেন। সবাই নিঃশ্বাস আটকে আছে। সমুদ্রকে বলতে বললে সমুদ্র এমনভাবে বলল যেন অনাহারীর মুখে খাদ্য দেওয়া হয়েছে, দেরি হলে আর পাবে না। সমুদ্রের 3 বার বলা শেষে নূরের পালা এলো। কাপা কাপা গলায় বলল, কবুল। চারপাশে কলরব পড়ে গেল। রোজা আনমনে হাসছিল। একটা সম্পর্কের পূর্ণতা মানে অনেক কিছু। তার চোখ হঠাৎ আটকে গেল তুরজানের দিকে। তুরজান তাকিয়ে আছে রোজার দিকে, একদম স্থির দৃষ্টি। রোজা অস্বস্তি নিয়ে বলল, কি? তুরজান ধীরে বলল, নাথিং। রোজা থমকে গেল। এই লোকটা এমন আচরণ কেন করছে তা রোজার জানা নেই, তবে মুখ দেখে মনে হচ্ছে খুব আপন কিছু না পেয়েও অন্যকে পাওয়া দেখছে। তবে কি তুরজানও কাউকে ভালোবাসতো, পায়নি তাকে? হাজারো কল্পনা করতে করতে নিজেই বিড়বিড় করলো, পাথর মানব আবার ভালোবাসবেই বা কাকে? ভালোবাসা পাথর মানবের দ্বারা অসম্ভব। তবে তুরজানের সেই ঘোর লাগা দৃষ্টিতে বারংবার আটকে যাচ্ছে রোজা। কেন আটকে যাচ্ছে তা নিজের কাছে অজানা, তবে বেশিক্ষণ তাকিয়ে থাকলে যে রোজা প্রেমে পড়ে যাবে তা নিশ্চিত। রোজা কেন যে কোনো মেয়ে একবার ওই চোখ দেখলে প্রেমে পড়তে বাধ্য। রোজা আর তাকাতে পারল না সে অদ্ভুত দৃষ্টিতে। এদিক ওদিক তাকাতে লাগলো, তবে তাও মনে হচ্ছে তুরজান তার দিকে তাকিয়ে আছে। রোজা তাকাতেই রোজার বুক ধক করে উঠল। একদম এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন নেত্রপল্লব ফেলার কোনো ইচ্ছেই নেই। তবে ওই চোখে কিছু না পাওয়ার গন্ধ আছে। রোজা এবার এপাশ থেকে তুরজানের কাছে গিয়ে দাঁড়ালো, চোখ ঘুরিয়ে বলল, আপনার হেডেক হচ্ছে? তুরজান স্বাভাবিকভাবে উত্তর দিল, না। তাহলে ওভাবে তাকিয়ে আছেন কেন? এমনি দেখছিলাম, কোনো পুষ্প রাগিনী পাথর মানবী কিভাবে হয়ে থাকে। রোজার একবার মনে হলো তুরজান হয়তো অন্য কাউকে দেখছিল। রোজার পাশে তো অনেক মেয়ে ছিল, তাই আস্তে করে বলল, আপনি না একদম পাগল। তুরজান হালকা হাসলো, হয়তো কারো বিষাদের কোণঠায় আমার এই অধঃপতন। রোজা তো কঠিন বাংলা বুঝলো না, তবে অবাক হলো কেউ বিদেশে থেকেও এত কঠিন বাংলা বলতে পারে দেখে। ওদিকে নূর আর সমুদ্র একসাথে বসে আছে, চারপাশে সবাই মজা করছে, ছবি তুলছে। সমুদ্র আস্তে করে বলল, নূর রানী। নূর লজ্জায় তাকালো না। সমুদ্র কানের কাছে ফিসফিসি বলল, আজ থেকে তুমি শুধু আমার। নূর ধীরে মাথা নেড়ে বলল, রোজা সব দেখছে। তার মনে অদ্ভুত এক অনুভূতি, হালকা ভয়, হালকা ভালো লাগা, আর হঠাৎ কারোর জন্য একটু অজানা টান, যার নাম সে এখনো জানে না। আর ঠিক তার পাশে দাঁড়িয়ে তুরজান নেওয়াজ রোজার সকল মনোচালন ধরতে ব্যস্ত। অনেক আনন্দ পেরিয়ে নূরের বিবাহ সম্পূর্ণ হয়েছে। নূর আজ থেকে মিসেস সমুদ্র মির্জা। এতে একটু আগে 3 অক্ষরের শব্দটা 3 বার উচ্চারণ করতেই এই বদল ঘটেছে।
নূরের পাশে তুবা, রোজা সহ আরও কিছু মেয়ে বসে আছে। ছেলের বাড়ির লোকজন একে একে এসে তাদের বৌমাকে দেখে যাচ্ছে। পুরো বাড়িতেই মানুষের সমাগম। ছেলের বাড়ির লোকজনের জন্য মেয়ের বাড়ির লোকরা ছুটাছুটি করছে। বিয়ে বাড়িতে যেন আনন্দের শেষ নেই। তবু তো কারো না কারো মনে এই আনন্দ ব্যথা হয়ে দাঁড়াচ্ছে। ওই তো নূরের মা বোন উপরে খুশি দেখালো, ভেতরে দুমড়ে যাচ্ছে। তবুও নারী তো সহ্য করার ক্ষমতা রাখে। বিয়ে সম্পূর্ণ হতেই খাওয়া দাওয়ার রোল পড়ল। সবাইকে খাইয়ে সেই কষ্টদায়ক মুহূর্তে এসে হাজির। নূরের বিদায়ের পালা এসেছে। কান্নার প্রতাপে হেসকি উঠে গেছে নূরের। রোজা তুবা মিলে সামলানোর চেষ্টায় আছে, তবুও থামার নাম গন্ধ নেই। অনেক প্রতীক্ষার পর সমুদ্রের হাতে আর প্রেয়সীকে অর্পণ করে দেয়া হলো তার। নিয়ম অনুযায়ী কষ্ট হলেও বাবার ঘর ছেড়ে ছুটতে হলো স্বামীর বাড়ির দিকে। সবাই বাড়ি ফিরেছে। যদিও রোজা আর তুবার নূরের সাথে যাওয়ার কথা ছিল, তবে নেওয়াজ পরিবারে যেতে নাই, ইচ্ছে ছিল না, তাই কেউ জোর করেনি। তবে মিরানের কাছে তুরজনের মাথা ব্যথার কথা শুনে সবাই আগেই ফিরেছে। হঠাৎ তুরজনের ঘন ঘন মাথা ব্যথার কারণ কারোর কাছে স্বাভাবিক নয়। তবে যার মাথা ব্যথা সে জানে কেন এই হঠাৎ মাথা ব্যথার মতো যন্ত্রণা পোহাতে হচ্ছে। কোনো ব্যক্তি ঠিক মতো না ঘুমালে এমনিতেই তার মাথা ব্যথা হবে। সেখানে রাত জেগে 10 বছর আগের কল্পনা করলে ঠিক কতটা ব্যথা হতে পারে তা কেবল এই ব্যক্তিটাই জানে। রাত অনেকটাই গভীর। নেওয়াজ বাড়ি আজ অস্বাভাবিকভাবে শান্ত। দিনের কোলাহল, হাসি ঠাট্টা, গান সবকিছু রেখে ফাঁকা বাড়িতে যেন এক মুহূর্তে থেমে গেছে। দূরে কোথাও কুকুরের ডাক, মাঝে মাঝে বাতাসের শব্দ। এই নীরবতার মাঝেই রাত নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। রোজা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। খোলা চুলগুলো হালকা বাতাসে উঠছে। মুখে ক্লান্তি, চোখে অদ্ভুত এক অস্থিরতা। সারাদিন ক্লান্ত থেকেও ঘুমের রেশ চোখে ধরা দিচ্ছে না। আজকের দিনের কথা বারবার মাথায় ঘুরছে। তুরজানের আচরণ, তার কথাগুলো, সেই চোখ। রোজার কোথায় একটা টান লাগছে ওই পাথর মানবের জন্য। কিন্তু কেন? তার সাথে তো আগে পরিচয় ছিল না, এসেছেও মাত্র কয়দিন। এত তাড়াতাড়ি কেন এত টান তৈরি হচ্ছে? তারপর তুরজানের বলা কঠিন বাক্যগুলো। রোজা ঠোঁট কামড়ে নিচু স্বরে বলল, পাগল একটা, একদম পাগল। কাকে বলছিস? পেছন থেকে হঠাৎ কণ্ঠস্বরটা শুনে রোজা চমকে উঠল। ঘুরে তাকাতেই দেখল তুরজান। এত রাতে ছাদে কেন তুরজান? চোখে সেই চেনা তীক্ষ্ণ দৃষ্টি। রোজা ভুরু কুঁচকে বলল, আপনি এখানে? এটা আমার বাড়ি। তো এখানে যেখানে ইচ্ছা সেখানে থাকবো। রোজা বিরক্ত হয়ে অন্যদিকে তাকালো। আমার সামনে থাকবেন না? তুরজান ধীরে ধীরে এগিয়ে এসে বলল, কেন? আমি চোখ বন্ধ করে থাকবো নাকি ভয় পাচ্ছিস? রোজার সাথে সাথে ঘুরে দাঁড়িয়ে বলল, আমি ভয় পাই না। তুরজান একদম সামনে এসে থামল। দুজনের মাঝে দূরত্বটা অস্বাভাবিকভাবে কম। তাহলে দূরে সরে যাচ্ছিস কেন? রোজা কিছু বলল না, চোখ সরিয়ে নিল। তুরজান কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর নিচু গলায় বলল, আজকেও এত ভালো মেয়ে হয়েছিলি কেন? রোজা একটু থেমে বলল, বলেছি তো চ্যালেঞ্জ ছিল। আজকেও চ্যালেঞ্জ? রোজা এবার তার চোখের দিকে তাকে বলল, আর কি হতে পারে? তুরজান কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে হালকা কষ্টের ছায়া দেখা গেল। কিছু না, তবে আমার সাথে চ্যালেঞ্জে নামাটা কি খুব দরকার ছিল? রোজা অবাক হলে এই মানুষটা হঠাৎ এমন শান্ত হয়ে গেল কেন? কথার ধরন পাল্টে যাচ্ছে। রোজা এবার সত্যি প্রেমে পড়বে তা নিশ্চিত। এত গুণ ভালো লাগছে না। বউ হঠাৎ এমন ডাকে রোজা ভাবনা থেকে বেরিয়ে এলো। রোজা যেন জমে গেছে পুরোটা। একদম স্থির হয়ে তাকে রইল তুরজানের দিকে। কি বললেন? তুরজান এক পেয়ে গেল, যেটা সত্যি। রোজার বুকের ভেতর ধুকপুক শব্দটা যেন বেড়ে গেল। আপনি এবার শুরু করলেন? দেখুন, কাল বিপদে পড়ে বলেছেন বলে কিছু বলিনি, তো আজকে বলছেন কেন? আমার এসব ইয়ার্কি ভালো লাগে না। তুরজান ঝুঁকে তার চোখের দিকে তাকালো। আবার সেই ঘোর লাগা দৃষ্টি রেখে বলল, শুরু তো অনেক আগেই হয়েছে, তুই শুধু বুঝিস না। আমি আপনার এখনকার বলা কথা বুঝতে পারছি না সত্যি। রোজা কিছু বলার আগে রোজা ভেতর থেকে তুবার ডাক আসতেই দুজনে থেমে গেল। রোজার জন্য হঠাৎ বাস্তবে ফিরে এলো। তাড়াতাড়ি সরে গিয়ে বলল, আমি যাচ্ছি। তুরজান কিছু বলল না, শুধু তাকিয়ে রইল তার প্রেয়সীর চলে যাওয়ার দিকে। নিজের অশান্তি ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। দেখি কতদিন না বুঝে থাকিস, তোকে বুঝতে তো একদিন সময় দিলাম। বুঝলি না? এবার তোকে বোঝানোর দায়িত্ব আর তোর দায়িত্ব পুরোটাই আমি নিয়ে নিলাম। রাতটা যেন আজ অন্যরকম। চারপাশে নীরবতার তীক্ষ্ণ দেয়াল,
কিন্তু সেই নীরবতার ভেতরে একটা অদ্ভুত শব্দ আছে, হৃদয়ের শব্দ। এই যে রোজার হৃদয়ে কেমন তোলপাড় হচ্ছে। রোজা নিজের রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় বসে পড়লো। বুকটা এখনও ধরপড় করছে। হাতটা নিজের বুকের উপর রেখে চোখ বন্ধ করলো। শব্দটা বারবার কানে বাজছে, বউ। নিজের সাথে নিজেই বিড়বিড় করে বলল, রোজা পাগল, একদম পাগল। মাথার রক তার যা ছিল সব কেটে গেছে। এই মাথা নিয়ে আবার নাকি সারা জীবন ফাস্ট হয়ে এসেছে। কিন্তু রোজা কথাগুলো যত অস্বীকার করুক, এগুলো মিথ্যা। সেদিন রোজাকে ওই মহিলা খারাপ ভাবত, তাই কথাটা বলেছিল তুরজান। কিন্তু রোজাকে খারাপ বললেও বা তার কি? রোজা যতই এগুলো ভুলতে চাচ্ছে, ততই যেন সেগুলো পুনরাবৃত্তি হচ্ছে। রোজার ভেতরে কঠিন রূপ ওই পুরুষের কাছে দেখাতে পারছে না। হৃদয়ের কোথাও নরম হয়ে যাচ্ছে তুরজানের সেই দৃষ্টি, সেই কণ্ঠ, সেই অদ্ভুত নিশ্চয়তার বলা কথা। শুরু তো অনেক আগেই হয়েছে। রোজা চোখ খুলে সিলিংয়ের দিকে তাকালো। তার মনে একটা প্রশ্ন বারবার ঘুরছে, কখন শুরু হলো, কি শুরু হলো, আর কেন রোজার মনে হচ্ছে সে মাঝপথে এসে দাঁড়িয়েছে। সে তো কোথাও আগায়নি, তাহলে তার উত্তাল সমুদ্রের মাঝে দাঁড়ানোর অনুভূতি হচ্ছে কেন? এই এত কেন, এর উত্তর কে দেবে? কার কাছে এর উত্তর পাবে রোজা? অন্যদিকে তুরজান, রোজা ছাদ থেকে নেমে যাওয়ার পর বেশিক্ষণ দাঁড়ালো না ছাদে। ছাদ থেকে নেমে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ঘরের ভেতর ঘুটঘুটে তিমির অন্ধকার। আজ লাইট জ্বালানোর প্রয়োজন বোধ করল না। ধীরে ধীরে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। অনুভূতিরা জমতে জমতে ভালোবাসায় পরিণত হয়, আর ভালোবাসারা অপেক্ষা করতে করতে নাকি মৃতের রূপ নেয়। তবে তুরজানের অনুভূতি ধামাচাপা পড়ার আগে কি রোজা বুঝবে না? কোনোদিন কি বুঝতে পারবে না? কোনো এক পুরুষ তার আশায় এখনও শুদ্ধতম অনুভূতি নিয়ে বাঁচে। তার আশায় বুকে পাথর বেঁধে 9 বছরের জায়গায় 10 বছর দূরে থেকেছে ওই ছোট্ট মেয়ের একটা স্বপ্ন পূরণের জন্য। সেই স্বপ্নের মতো বাড়ি, যা রোজা ছোট থাকতে তুরজানের কাছে চেয়েছিল। যদিও সেটা ছোট খেলনা ছিল, তবু আজ তুরজান সেই ছোট্ট বাড়ির মতো সুন্দর দেখতে এক বাড়ি বানিয়েছে। কাউকে বলেনি, ভেবেছে বাড়িতে গিয়ে আগে রোজাকে সারপ্রাইজ দিবে। অথচ মাস পার হচ্ছে না, ওই বাড়ির কথা রোজা শুনলো না, আর কাউকে জানানো হলো। তবে থাক, ওই বাড়ির মালকিন যেদিন সজ্ঞানে তুরজানের সাথে কথা বলবে, সেদিন বাড়ির কথা সবাইকে জানাবে। তুরজান নওয়াজ যে এক পাষাণ্ড মানুষ নামে পরিচিত, সে ভিতরে পুড়ে যাক এক পুষ্পরাগিনীর জন্য। চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে ভেবে মৃদু স্বরে উচ্চারণ করলো 10 বছর। 10 বছর আগের একটা মুখ তার চোখের সামনে ভেসে উঠল। একটা ছোট্ট মেয়ে, 2 বেনি করা, জেদি, রাগী, কিন্তু অদ্ভুত মায়াবী। নিজের অজান্তে হালকা হেসে উঠল তুরজান। বিড়বিড় করে বলল, তুই তো তখনও এমনই ছিলি, কিছু বুঝিস না। তখনও না, এখনও না, তবে এইবার আর হারাতে দেব না, দূরেও যেতে দিব না আর। পরদিন সকালটা শুরু হলো শান্তভাবে। গতকালের ক্লান্তিতে সবাই একটু বেশি ঘুমিয়েছে। রোজা চোখ মেলে তাকাতেই বুঝলো আজ তার ভেতরটা শান্ত না, অন্যরকম ভাবনায় মশগুল। তবু আগেই উঠেছিল, বেডে রোজার পাশে বসে ফোন দেখছিল। রোজা উঠে বসতে বলল, ওহো, রাজকুমারী উঠেছে অবশেষে। রোজা চোখ কুচকে বলল, চুপ করতো, এখনো ঘুম থেকে চোখ সরছেই না। তুবা হেসে বলল, কি হয়েছে? কাল রাতে ছাদে কার সাথে এতক্ষণ আড্ডা হচ্ছিল? না মানে অত রাতে ছাদে থাকলি তুই দেখিসনি? না দেখিনি। আর দেখবই কি বা? কিছু আন্দাজ করতে পারছি। কিছুটা কি আন্দাজ করতে পারছিস? তুবা কিছু বলতে গিয়ে বলল না। মেয়েটার মনে তার ভাইয়ের জন্য অনুভূতি জমেছে, তা নষ্ট করা যাবে না। হয়তো এখন কিছু বললে রোজা আর তুরজানের পাশেও ঘেসবে না, তাই বলল, কিছু না। আর মোড়া ভেঙে ওয়াশরুমে ছুটতে গেল রোজা। তুবা একটু কাছে এসে ফিসফিস করে বলল, তুরজান ভাইয়া। রোজা এবার চোখ বড় বড় করে তাকালো। কি তুরজান ভাই? কিছু না। তোর মাথা ফাটাবো হারামি। এক কথা অর্ধেক বলা ইদানিং তোর অভ্যাস হয়ে গেছে, বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে। তুবা হাসতে হাসতে বলল, ওমা, পুরো বাক্য শোনার এত ইচ্ছে কেন? না কি ভাইয়ের বিষয়ে তাই এত আগ্রহ? কিছু একটা কি হয়ে গেছে? কেমন রহস্য গন্ধ পাচ্ছে। রোজা এবার বিরক্ত হয়ে বলল, দাঁত, তুই না একদম বাজে। সাধারণ কথা পেঁচিয়ে ঘুরিয়ে লম্বা বানিয়ে গন্ডগোল বানিয়ে ফেলিস। ঠিক আছে, আর বলবো না। তবে একটা কথা বলি। রোজা একটু সিরিয়াস হয়ে গেল। কি? কিছু না। রোজা চুপ করে তুবার দিকে তাকালো। এই মেয়ে তো সারাক্ষণ চুপ থাকে, তাহলে এত ভণ্ডামি শিখলো কেমন করে? রোজা আর কিছু বলল না। ওয়াশরুমে যেতে গিয়ে আবার বাধা সাধল রোজার ফোন। মেসেজ টোন বাজতেই চোখে পড়ল স্ক্রিনে লেখা নিকনেম ভণ্ড প্রোম্যাক্স ভাই।
ভাই নামে সেভ করা নামের দিকে। মিরানের নাম কেটে নিকনেম সেট করেছে রোজা। এই নাম সেট করা নিয়েও বাড়িতে বিশ্বযুদ্ধ হয়েছিল, তবে মিরানের দলে সৈনিক কম থাকায় তা জিততে পারেনি। মিরান মেসেজ পাঠিয়েছে, বনু কই তুই? রোজা উত্তরে লিখল, জানি না। হোয়াট? তুই কোথায়? তুই জানিস না? না, জানি না। কি বলবো বলে ফেলো। মিরানও ছোটদের মতো জেদ ধরল, যেন সকল কাজের ঊর্ধ্বে এখন তাকে জানতে হবে রোজা এখন কোথায় আছে। নিজে বাড়িতে নেই, অথচ বোনের খবর জানতে সে খুবই আগ্রহী। যে কারণে মেসেজ পাঠিয়েছে তাও মনে নেই। মিরান আবার বলল, আগে বল তুই কই, তারপর বলবো। রোজা দুষ্টুমি করে কি যেন লিখলো, লিখে দম ফেলো, মিটিমিটি হাসতে লাগলো। তবু এতক্ষণ ড্রয়িং রুমে চলে গেছে। মিরান এতক্ষণ পরে মেসেজ টোন পেয়েই ফোনে দৃষ্টি নিক্ষেপ করলো। চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। কোথায় আছে রোজা তা জানতে চেয়ে যে ভূগোল বিষয়ের সাথে মিলিয়ে রচনা হিসেবে পাবে তা আশা করেনি। মিরান রোজার দেয়া মেসেজ পড়তে শুরু করলো। আমি এখন অসীম ইউনিভার্সের মধ্যে থাকা মিল্কি ওয়ে গ্যালাক্সির একটি সর্পিল বাহু। সেখান থেকে এগোলে পাওয়া যাবে সোলার সিস্টেম, যার কেন্দ্রবিন্দুতে আছে সূর্য। সূর্যের চারপাশে 7টি গ্রহ ঘুরছে: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন। তৃতীয় গ্রহ আর্থ বা পৃথিবী। পৃথিবীর উত্তর গোলার্ধে পূর্ব দ্বিঘিমাংশ এবং উত্তর অক্ষাংশের নির্দিষ্ট সীমার মধ্যে অবস্থিত। পৃথিবীর 7টি মহাদেশের মধ্যে এশিয়া মহাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম, বাংলাদেশ রাষ্ট্রের অন্তর্গত। বাংলাদেশের প্রশাসনিক বিভাজন অনুযায়ী খুলনা বিভাগের পশ্চিমাংশে অবস্থিত ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ কুষ্টিয়া জেলা, যেখানে কবি রবীন্দ্রনাথের কুঠির বাড়ি অবস্থিত, যার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে পদ্মা ও গড়াই নদী। কুষ্টিয়ার বিখ্যাত নেওয়াজ বাড়ি, 3তলা বাড়ির 2 তলার 4 নম্বর রুমের খাটের নিচে থাকা ফ্লোরের ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছি। সংক্ষেপে মহাবিশ্ব থেকে শুরু করে সব স্তর পার করে আমি এখন শান্তভাবে দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার তাজারুল নেওয়াজ ও মোস্তফা নেওয়াজের বাবা আনোয়ার নেওয়াজের বাড়িতে। মিরান সবটুকু পড়ে শেষ করতে পারল না, কি জানি কে জানে। এত কথা বলার কি দরকার, ওই শেষের লাইন লিখলেই তো হতো। অত কথা ওই রোজার দ্বারাই সম্ভব। মিরান একটা মাথা ঘোরার ইমোজি দিয়ে অফলাইন হয়ে গেল। আর প্রশ্ন করার ইচ্ছে নেই। অফলাইনে গিয়ে বিড়বিড় করলো, প্রফেসর তুরজান নেওয়াজ সারা জীবনে মেয়েকে সহ্য করবে কেমন করে আল্লাহ তাআলাই ভালো জানেন। তারপর আকাশের দিকে তাকে বলল, আল্লাহ তুমি তুরজান নেওয়াজকে আরও ধৈর্য দাও আর আমার বনুকে একটা বুদ্ধি দাও। নিশ্চিত কোনো দিন বনুর সিটি স্ক্যান করতে হলে হাঁটুতে করতে হবে। এরা 2 প্রান্তের 2 প্রাণী কিভাবে থাকবে সারা জীবন। ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করছে। পরিবারে আবার আগের মতো প্রাণ ফিরে এসেছে। মিরান ফিরে এসেছে, মূলত সে রাতে বাড়ি ফেরেনি, আর সকালে ফিরবে। বাড়িতে মোস্তফা নেওয়াজ আছে কিনা তাই জানতে রোজার তলব করেছিল মিরান। কিন্তু পুরো হতাশ মিরানকে দেখে এখনো মনে হচ্ছে রোজার জিওগ্রাফিক্যাল লজিক পড়ে মাতাল হয়ে গেছে। তবু মিরান হেসে বলল, ভাইয়া তোমার মাথা ব্যথা এখন কেমন? তুরজান কফিতে চুমুক দিয়ে বলল, ভালো। মিরান তুরজানের দিকে তাকে মুচকি হাসলো। বোধহয় রোজার পাগলামি সহ্য করার জন্য তুরজান নেওয়াজের কথা ভাবছে। এত মাথা ব্যথা নিয়েও মানুষটা রোজার কোনো আবদার অপূর্ণ রাখে না। মিরানের হাসি দেখেও তুরজান কিছু বলল না। তুরজানের মতে এরা 2 ভাই বোন পাগল। রোজার মতে তুরজান আর তুবা পাগল। হ্যাঁ, সবাই পাগল। রোজা চুপচাপ খাচ্ছিল। হঠাৎ তার চোখ গেল তুরজানের দিকে। তুরজানও তাকিয়ে আছে। দুজনের চোখ একসাথে আটকে গেল অচেনা গোলক ধাঁধায়। অতিবাহিত হলো কয়েক সেকেন্ড। তুরজান দৃষ্টি সরালো না। রোজা দ্রুত চোখ নামিয়ে নিল, আবার খায় মনোযোগ দিল। মোস্তফা নেওয়াজ আর তাজারুল নেওয়াজ আজ ডাইনিংয়ে। আরাজ, তুবা, রোজা আর মিরান সকলে দুষ্টমি সহযোগে ব্রেকফাস্ট পর্ব শেষ করলো নেওয়াজ পরিবার। দুপুরে শাওয়ার নিয়ে রোজা একা বাগানে বসে আছে। তুবা আসবে একটু পর। তুবার আসার অপেক্ষা করছে রোজা। হালকা বাতাস বইছে, কোমর পর্যন্ত ছড়ানো চুল দোল খাচ্ছে বাতাসে, চারপাশে ফুলের গন্ধ। হঠাৎ পেছন থেকে পুরুষের কণ্ঠস্বর আর পরিচিত সে পারফিউম। রোজা পারফিউমস হেইট ল্যাক্স এর মাতাল করা গন্ধ ভেসে এলো। একা বসে কি ভাবছিস? রোজা ঘুরে তাকালো। তুরজান নেওয়াজ তা বুঝতে আর এখন তাকাতে হয় না। ওর পারফিউম যথেষ্ট। তুরজান
নেওয়াজ পরিবারের পরিস্থিতির জন্য যেমন ভাবনা ইদানিং এই লোকটা ঘুরছে তেমনি আশেপাশে। এর কথা ভাবতে ভাবতে হাজির আপনি আবার। আপনি কি আমাকে স্টক করেছেন? যেখানে যাচ্ছি সেখানেই আপনি। তুরজান বাগানের ভিতর যেতে যেতে বলল, স্টুপিডদের মাথার বুদ্ধিগুলো স্টুপিড, সবগুলোকে থাপ্পড়ে ভালো বানাতে হবে। রোজাকে একটা কথা বলেছে ভাবতেই রোজা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আপনি কি আমাকে ইনডাইরেক্টলি স্টুপিড বললেন? আমার কথাগুলো তোর কাছে ইনডাইরেক্টলি মনে হয়, কিন্তু আমি তো তোকে ডিরেক্টলি স্টুপিড বলেছি। আমি না, আপনার বউ স্টুপিড। আবার এখন থেকে যতবার আমাকে স্টুপিড বলবেন ততবার আমি আপনার বউকে স্টুপিড বলবো। সদবোধ আমারও পছন্দ। ওকে, মানে কি আবার? আপনার বউয়ের কপালে সত্যি দুঃখ আছে, আপনি একটা পাগল। কেন তোর বারবার মনে হয় আমার বউয়ের কপালে দুঃখ আছে? সুখও তো থাকতে পারে। সুখ নেই, কারণ আপনি বেশি কথা বলেন, বেশি কথা পছন্দ করেন না তাই। আর মেয়েরা সবসময় তার পছন্দের মানুষের সাথে বেশি কথা বলতে পছন্দ করে, তার প্রিয় মানুষের সাথে ঘুরতে পছন্দ করে, তারা খেতে বসতে উঠতে ঘুমাতে গিয়েও নিজের একান্ত মানুষের সাথে গল্প করে। তারা কেয়ারফুলি হাজব্যান্ড চায় যে সব সময় তার কথা চোখের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে শুনবে, নিশ্চিত হয়ে তাকে দেখবে, আর কথার মাঝে মিষ্টি স্বরে হালকা করে উত্তর দিয়ে মোট কথা মনোযোগ সহকারে প্রিয়জনের কথা শুনবে। একটু দম ফেলে আবার বলল, কিন্তু আপনার মধ্যে এগুলোর একটা গুণও নেই, আপনি কখনো কারো কথা মনোযোগ দিয়ে শোনেন না। তেরাবাঁকা উত্তর দেন, মিষ্টির মও আপনার মধ্যে নেই, আর মেয়েরা এমন ছেলে পছন্দ করে না, তাই আপনার বউয়ের কপাল খারাপের জন্য আপনি দায়ী। বলতে দেখলো তুরজান রোজার দিকে তাকিয়ে আছে। রোজা ভরু কুচকে বলল, কি তুই 117টা ওয়ার্ডস উচ্চারণ করেছিস? রোজা হা হয়ে তাকে রইল। এই লোক জানলো কি করে? রোজা অবাকে সুরে বলল, আপনি কি করে জানলেন? ভূত এসে বলে গেছে। বলে সে চলে যেতে গিয়ে ফিরে এসে রোজার ফোন হাতে নিল। রোজা বিস্ময়ের সাথে বলল, আমার ফোন নিচ্ছেন কেন? আমি কি আপনার ফোন নিয়েছি? নিজের ফোন তো হাতে ধরতেও দেয় না। ফোন অন করতে দেখলো রোজার কিশোরীতে পা দেয়ার শাড়ি পরা ছবি। তবে সবার আগে চোখ পড়ল তুরজানের দেয়া আগের সেই পায়েলের দিকে। রোজার পায়ে কি সুন্দর রূপালী নূপুর ঝলক দিচ্ছে। তুরজান মুচকি হাসল। তবে রোজা অন্যদিকে তাকিয়ে থাকায় সে হাসি তার অগোচরে রয়ে গেল। তুরজান মুচকি এসে বলল, তা তুই এত প্রেম বিষয়ে অজ্ঞত? এই পর্যন্ত কয়টা রিলেশন করেছিস? রোজা বিষয়ে হঠাৎ গাম্ভীর্য। তুরজানের কাছে এমন নরম সুর ঠিক সুবিধা লাগছে না, তাও রোজার সাথে নর্মালি এইসব কথা। রোজার সুযোগ পেয়ে তাই দুষ্টুমি করে বলল, এই ধরুন 8 থেকে 9টা, আর এখন ভাবছি কদিন পর বিদেশ গিয়ে আরও 12-13টা করব। দেশ বিদেশ মিলে 20টা হলে যথেষ্ট। আমার এই ছোট্ট জীবনে এটাই অনেক পাওয়া হবে। তুরজানের হাত থেকে ফোন নিবে কি করে, তাই মোটা মস্তিষ্কে কিভাবে একটু থেমে আবার বলল, ফোনটা দেন, ছবি দেখাচ্ছি আপনাকে। ছেলেটা এত সুন্দর, জাস্ট ওয়াও বলে মুচকি হাসলো। তুরজান রাগী চোখে রোজার দিকে তাকিয়ে আছে। রোজা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আচ্ছা দেখাবো না, দিন ফোনটা, এখানে আরও ভালো লাগছে না, আর ছাদে যাব, কি সুন্দর ওয়েদার। বলতেই তুরজান ফোনটা রোজার সামনে মাটিতে ছুঁড়ে ফেললো, পা দিয়ে পিষে ধরলো ফোনটা। রোজা চিৎকার করে বলল, আরে আমার ফোন। রোজার ফোন ততক্ষণে আর ভালো নেই, তুরজানের পায়ের নিচে পড়ে আছে। খুব মন খারাপ হলো। একে তো এসএসসির আগে ফোন হাতে দেয়নি মিরান। কত করে বলে মনে হয় তুরজানের দেশে ফেরার 1 সপ্তাহ আগে ফোনটা দিয়েছে। এখন এই লোক তার ফোনটা এভাবে ছুঁড়ে মাটিতে ফেললো। শুধু ছুঁড়ে ফেলে দেয়নি, পায়ের নিচে পিষে ফেলেছে। চুপ করে নিজের ফোনের দিকে তাকিয়ে রইল রোজা। তুরজান আর কোনো কথা না বলে বাড়ির দিকে যেতে যেতে মনে মনে বলল, যেই ফোনে অন্যদের ছবি থাকে ওই ফোন কেন, ওই ফোনের ছায়াও তোকে স্পর্শ করতে দেবে না। আসসালামু আলাইকুম। এই গল্পটা 2-1 দিনে শেষ করব। দ্বিতীয় পর্ব আজকে কেমন লেগেছে কমেন্টে জানান। ভালো থাকবেন সবাই।